আসসালামু আলাইকুম। সুপ্রিয় ক্যান্ডিডেট, কেমন আছেন? ৪৯তম স্পেশাল বিসিএস একদমই আমাদের দরজায় চলে এসেছি। কড়া নাড়ছে আমাদের দরজায়, সময় অনেক কম। এই সময়টা আসলে যে আমাদেরকে এখন এর পরিপূর্ণ ব্যবহারটা করতে হবে। আশা করি যে আপনারা ভালো আছেন এবং ভালোভাবেই কিন্তু আপনারা আপনাদের প্রস্তুতিটা নিচ্ছেন। তা আপনাদের সেই প্রস্তুতিকে সুসংহত করতে, শানিত করতে লাইভ এমসিকিউ বিশেষায়িত বিষয়ভিত্তিক যে অংশটি করেছেন, সে বিষয়ভিত্তিক অংশের ব্যবস্থাপনা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। আমি আপনাদের কিবরিয়া স্যার, গোলাম কিবরিয়া খন্দকার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ২৭তম বিসিএস এর একজন কর্মকর্তা। আপনারা ৪৯ দিতে যাচ্ছেন, তার মানে ২৭, তার মানে কত, প্রায় ২২টা বিসিএস আগে আর কি। যে তো কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারা ক্যাডার অফিসার হবেন। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা সব কিছু জানিয়ে আমরা আজকের সেশন শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ম্যানেজমেন্ট পার্ট 2 অর্থাৎ ম্যানেজমেন্ট প্রসেসের আপনার লেকচার 10 অর্থাৎ পার্ট 1 অর্গানাইজিং অর্থাৎ সংগঠনের প্রথম অংশটা নিয়ে। সংগঠনটা অনেক বড় অধ্যায়, এটা নিয়ে আমরা 2টা লেকচার সাজিয়েছি। আজকে হচ্ছে যে এর প্রথম অংশটা। ক্লাস ওভারভিউটা যদি দেখেন, এখানে আমরা এক নজরে পুরো অধ্যায়টাই দিয়েছি, পুরো টপিক্সটা অর্থাৎ অর্গানাইজিংয়ের। কিন্তু এর প্রথম অংশটা অর্গানাইজিং অ্যান্ড ইটস নেচার, টাইপস, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, লাইন অ্যান্ড স্টাফ কনসেপ্ট, এই অংশটুকু নিয়ে কিন্তু যে কি আজকে আমাদের সেশন। এবং এগুলো প্রত্যেকটা কিন্তু যে আমাদের যে টপিকগুলো, এগুলো কিন্তু অনেক বড় বড় টপিক। মানে এটাকে যখন আমরা ভাগ করব তখন অনেকগুলো সাব টপিকস আছে। তো সুতরাং দেখুন আমরা আমাদের সেশনটা কিভাবে সাজিয়েছি। প্রথমে যদি দেখি আমরা অর্গানাইজিং, এটাকে আমরা অর্গানাইজেশনও বলি, অর্থাৎ ব্যবস্থাপনার যে কাজগুলো মনে আছে আপনাদের: পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এই পরিকল্পনার পরে অর্থাৎ দ্বিতীয় যে সিকোয়েন্সে দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে যে সংগঠন অর্থাৎ অর্গানাইজিং বা অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজিং বা অর্গানাইজেশনটা কি আসলে, যে আমরা একটু দেখি। অর্গানাইজিং হলো প্রতিষ্ঠানের একটি পরিষ্কার কাঠামো। এটি একটি কাঠামো। অর্গানাইজিং হচ্ছে একটি কাঠামো যেখানে কে কি কাজ করবে, কার অধীনে কাজ করবে তা নির্ধারিত হয়। এটি দলগত কাজকে সহজ করে এবং প্রতিটি ব্যক্তি ও বিভাগের দায়ী দায়িত্ব স্পষ্ট করে তোলে। এই হচ্ছে অর্গানাইজেশন। আমরা যদি এটা আরেকটু, এই কনসেপ্টটাকে নিয়ে আমরা আরেকটু অ্যানালাইসিস করি বিস্তারিতভাবে, যদি আমরা বলতে যাই, তাহলে কি বোঝাচ্ছে? অর্থাৎ সংগঠন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন কাজ, দায়িত্ব, সম্পদ। সম্পদ বলতে 3টা জিনিস: মানব সম্পদ, অর্থ এবং যন্ত্রপাতি সুসামঞ্জস্যভাবে বিন্যস্ত ও সমন্বিত করা হয়। তার মানে সংগঠন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন কাজ, দায়িত্ব, সম্পদ সুসামঞ্জস্যভাবে বিন্যস্ত ও সমন্বিত করা হয়। এটি এমন একটি কাঠামো তৈরি করে যেখানে সবাই নিজ নিজ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য পূরণে কাজ করে। তাহলে আমরা বুঝছি যে সংগঠনটা কি। আমরা যখন বলি যে ওদের সাংগঠনিক দুর্বলতা আছে, তাহলে সাংগঠনিক দুর্বলতাটা আসলে যে কি? তাহলে সংগঠনটা কি? সংগঠন বলতে বোঝানো হচ্ছে আসলে যে একটি প্রতিষ্ঠানের কত ধরনের কাজ আছে সেগুলোকে আগে আইডেন্টিফাই করা, সেগুলোকে বিভিন্ন বিভাগের অধীনে বিভাগীয়করণ করা, মানে শ্রেণীবদ্ধকরণ করা। তারপর হচ্ছে কে কোন কাজটা করবে সেটা সুনির্দিষ্ট করা। এরপরে হচ্ছে যে এটা দেখাশোনা করাটা, এই কাজটার নামই হচ্ছে আসলে সংগঠন। হ্যাঁ, তার মানে সংগঠন কিন্তু যে কোনো একটা প্রতিষ্ঠান সংগঠন না, কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে কর্মীদের মধ্যে যে আন্তঃসম্পর্কটা কতটুকু শক্তিশালী এবং কতটুকু ইফেক্টিভ, এটা নির্ভর করে সেটা সংগঠন বা সাংগঠনিক দক্ষতাটা কেমন, সাংগঠনিক কাঠামোটা কেমন। সংগঠনের মূল উপাদানগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে এখানে উদ্দেশ্য থাকে, কাজের বিভাজন থাকে, ক্ষমতা ও দায়িত্ব থাকে, সমন্বয় থাকে, যোগাযোগ থাকে। খেয়াল করে দেখেন, অর্থাৎ মূল উপাদান হচ্ছে প্রত্যেক সংগঠনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। তারপর হচ্ছে কাজের বিভাজন, এখানে কাজকে ছোট ছোট অংশে ভাগ করা হয়। ক্ষমতা ও দায়িত্ব, এরপর হচ্ছে প্রতিটি পদের নির্দিষ্ট কর্তৃত্ব ও দায়িত্ব নির্ধারণ করা হয়। সমন্বয় করা, বিভিন্ন বিভাগ ও ব্যক্তির কার্যক্রম সমন্বয় করা হয়।
যোগাযোগ, কার্যকর তথ্য আদান প্রদান নিশ্চিত করা হয়। এর মাধ্যমে কিন্তু যে কি হয়, সাংগঠনিক কার্যক্রমটা চলে। এই মনে করেন যে আপনার এই পাঁচটা বেসিক এলিমেন্টস বা মেইন এলিমেন্টসের মাধ্যমে কিন্তু যে কি হয়, সাংগঠনিক কার্যক্রম চলে। উদাহরণ হচ্ছে, ধরা যাক একটি বেসরকারি হাসপাতালের উদ্দেশ্য হলো রোগীদের চিকিৎসা সেবা প্রদান। চিকিৎসক, নার্স, প্রশাসন, ফার্মেসি ও পরিচ্ছন্নতা কর্মীরা, খেয়াল করে দেখেন, বিভিন্ন ডিপার্টমেন্ট, ভিন্ন ভিন্ন দায়িত্ব, মানে বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন। প্রত্যেকের কাজ আলাদা হলেও হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সবাই একটি সংগঠনের আওতায় কাজ করেন। তাহলে সংগঠন হচ্ছে পরস্পরের সাথে, মানে যে একটা যে কি অদৃশ্য সুতায় তারা যে পরস্পর কানেক্টেড থাকে, সেটার নামে হচ্ছে যে আসলে কি সংগঠন। সেটা শক্তিশালী হইলে, মানে টানটা শক্তিশালী হইলে সেটাকে বলে যে এদের সংগঠনটা হচ্ছে শক্তিশালী। সুতরাং সংগঠন হলো একটি অবিচ্ছেদ্য ব্যবস্থাপনাগত উপাদান, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সুবিন্যস্তভাবে পরিচালিত হয়। এটি না থাকলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন, কর্মীদের মধ্যে সমন্বয় ও সুষ্ঠু কার্যক্রম বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তাহলে আমরা বুঝে গেলাম যে প্রতিষ্ঠানের সংগঠন কি। আর সংগঠন কি, এটা হলো ব্যবস্থাপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে সংগঠন। আমরা এবারে দেখি যে নেচার অফ অর্গানাইজিং, অর্থাৎ সংগঠনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সমূহ যদি আমরা একটু দেখি, তাহলে দেখি যে সংগঠনটাকে প্রথমে এক নম্বরে হচ্ছে যে সংগঠন হচ্ছে উদ্দেশ্যমুখী একটি প্রক্রিয়া। সংগঠন উদ্দেশ্যমুখী একটি প্রক্রিয়ার বৈশিষ্ট্য, অর্থাৎ অর্গানাইজিং একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। উদ্দেশ্যের দিকে মনে রাখতে হবে, ব্যবস্থাপনা কেন? প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠানের মূল লক্ষ্যটা অর্জনের জন্য। তো মূল লক্ষ্য অর্জন করতে হলে ব্যবস্থাপনা তো আর, এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্টের মধ্যে 6-7টা কিন্তু কাজ আছে। সেই কাজের মধ্যে এক দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে যে কি, সংগঠন। তাইলে সংগঠনে বলছে যে এটি একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, অর্থাৎ অর্গানাইজিং একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। এর মূল লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন করা। এই লক্ষ্যে পৌঁছাতে বিভিন্ন সম্পদ, কাজ ও কর্মীকে কার্যকরভাবে সাজানো হয়। তার মানে বিভিন্ন জায়গায় ব্যক্তিকে সেট করাটা হচ্ছে যে কি সংগঠন। 2, কাজের বিভাজন ও দায়িত্ব। অর্গানাইজিং এর মাধ্যমে মানে সংগঠনের মাধ্যমে কাজগুলো ছোট ছোট অংশে ভাগ করে তার নির্দিষ্ট ব্যক্তিদের মাঝে বন্টন করা হয়। মনে রাখতে হবে যে প্রত্যেকটা কাজের কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত অ্যাসাইন কিন্তু একটা ব্যক্তি থাকতে হবে আর কি, যে এটা হচ্ছে যে মাঝে বন্টন করা হয়। এতে দক্ষতা বাড়ে এবং কর্মীরা তাদের নিজ নিজ দায়িত্বে দক্ষতা অর্জন করতে পারে। 3, কর্তৃত্ব ও দায়বদ্ধতা নির্ধারণ। এই প্রক্রিয়ায় কে কাকে রিপোর্ট করবে, কে কাকে নির্দেশ দিবে, এসব পরিষ্কারভাবে নির্ধারণ করা হয়। ফলে প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ বজায় থাকে। একটা কথা বলে না, আরে এদের কথা কেউ কারো কথা শোনে না মানে কি, এটা হচ্ছে যে সাংগঠনিক দুর্বলতা। এবং কথা শুনতে হবে, অর্থাৎ কোন জায়গায় কার জুরিসডিকশন, কে সেখানে নির্দেশনা দিবে, কার নির্দেশনা সেখানে বাস্তবায়িত হবে, এটা আগের থেকে কিন্তু কি থাকতে হবে, যে সংগঠন কাঠামোতে সেটা সুনির্দিষ্ট থাকতে হবে। 4, সম্পদের সুষ্ঠু ব্যবহার। অর্গানাইজিং এর মাধ্যমে সময়, অর্থ, জনবল ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়। এতে অপচয় কমে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। 5, বিভাগ গঠন ও সমন্বয়। এই যে একটা প্রতিষ্ঠানে যে অনেকগুলা, ধরেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আমাদের 19, 20 বা 21টা বিভাগ আছে। এই বিভাগটা করা হয় কিন্তু সংগঠনের অংশ হিসেবে। কারণ আপনি এই পুরো প্রতিষ্ঠানটাকে দিয়ে তো আপনি একটা টার্গেট, লক্ষ্য অর্জন করবেন, কিন্তু যদি আপনি ইন এভারেজ যদি ছেড়ে দেন, প্রতিষ্ঠান তো লক্ষ্য অর্জন করতে পারবে না। তাহলে কি করতে হবে, টোটাল কাজকে 19, 20 বা 22, 23টা বিভাগে কি করবেন, ভাগ করবেন, প্রত্যেকটার জন্য বিভাগীয় প্রধান দিবেন এবং ওদের কাছ থেকে জবাবদিহিতা নেবেন। তাহলে কি হয়ে গেল, ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ হিসেবে মনে করেন যে আমাদের সংগঠনটা হয়ে গেল। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, যেমন মার্কেটিং, হিসাব, উৎপাদন, এটা করা হচ্ছে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মার্কেটিং বিভাগ থাকে, হিসাব বিভাগ থাকে, উৎপাদন বিভাগ থাকে, ক্রয় বিভাগ থাকে, গঠন করা হয়, মানব সম্পদ বিভাগ থাকে এবং তাদের মধ্যে কার্যকর সমন্বয় রক্ষা করা। এর ফলে প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে যায়। 6, যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন। অর্গানাইজিং কর্মীদের মধ্যে দায়িত্ব, কর্তৃত্ব নির্ধারণ করার মাধ্যমে পরিষ্কার যোগাযোগের পথ তৈরি করে। এতে ভুল বোঝাবুঝি কমে এবং টিমওয়ার্ক সহজ হয়। 7, গতিশীলতা বজায় রাখা। অর্গানাইজিং হলো, অর্থাৎ সংগঠন হলো একটি চলমান প্রক্রিয়া। প্রতিষ্ঠানের চাহিদা বা পরিবেশ পরিবর্তনের সাথে সাথে সংগঠন কাঠামো কিন্তু বদলাতে হয়।
যা প্রতিষ্ঠানকে টিকে থাকতে সহায়তা করে। যেমন হচ্ছে যে আগে মনে করেন যে এই বিভাগগুলো ছিল, উৎপাদন বিভাগ ছিল, ক্রয় বিভাগ ছিল, বিক্রয় বিভাগ ছিল, এখন কিন্তু আইসিটি বিভাগও আছে অনেকগুলো প্রতিষ্ঠানে। তাহলে এটা আসছে কোথা থেকে? যেহেতু যুগের তালে তালে চেঞ্জ হয়েছে, সুতরাং সময়ের সাথে মনে করেন যে আপনার এটা কাজটা করার জন্য কিন্তু যে এই নতুন নিজেদেরকে রিফর্ম করতে হয়, পুনর্গঠন করতে হয়। আর নিয়ন্ত্রণের ভিত্তি তৈরি যথাযথভাবে অর্গানাইজিং করলে পরবর্তী ধাপে নিয়ন্ত্রণ সহজ হয়, কারণ কাজের কাঠামো দায়িত্ব নির্ধারিত থাকলে তা মূল্যায়ন করাও সহজ হয়। সুতরাং অর্গানাইজিং হলো একটি কাঠামোবদ্ধ, উদ্দেশ্যমুখী এবং গতিশীল প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের কার্যক্রমকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। আমাদের যদি এখনকার টপিক হচ্ছে সংগঠনের গুরুত্ব, প্রতিষ্ঠানে ইম্পর্টেন্স অফ অর্গানাইজেশন, কেন অর্গানাইজিং লাগবে, কেন অর্গানাইজেশন, এই কাজটা কেন আমরা বলছি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে আপনার রাখতে হলে ব্যবস্থাপনার কাজ হিসেবে কি পরিকল্পনা করতে হবে, সংগঠনও করতে হবে। তাহলে আমরা দেখি সংগঠন কেন দরকার। একটি প্রতিষ্ঠান বা সংস্থার লক্ষ্য সফলভাবে অর্জনের জন্য সংগঠন অপরিহার্য। এটি প্রতিষ্ঠানের কাঠামো নির্ধারণ করে এবং কাজের সমন্বয়, দায়িত্ব বন্টনের মাধ্যমে সকল কার্যক্রমকে সুশৃঙ্খল করে তোলে। নিচে সংগঠনের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। আমরা যদি দেখি 1 নম্বরে লক্ষ্য পূরণের সহায়ক, খেয়াল করে দেখেন, হেল্পস ইন অ্যাচিভিং গোলস। এটা কি বোঝাচ্ছে? সংগঠন প্রতিষ্ঠানের লক্ষ্যসমূহকে বাস্তবায়নের জন্য কার্যক্রম ও সম্পদগুলোকে সঠিকভাবে ভাগ করে। এতে করে প্রত্যেক কর্মী জানে তার দায়িত্ব কি এবং সে অনুযায়ী কাজ করে। ফলে নির্ধারিত সময় ও সম্পদ ব্যবহার করে লক্ষ্য অর্জন সহজ হয়। 2, কাজের বিভাজন ও দক্ষতা বৃদ্ধি। তার মানে প্রতিটা প্রতিষ্ঠানে টোটাল যে কাজ সেটাকে ভাগ করে সবাইকে দায়িত্ব দিতে হবে। এতে সুবিধা হচ্ছে এক কাজ একজনই করবে, একজনের সকল কাজ করবে না, এক এক দিন এক এক কাজ করবে না। এতে সুবিধা হচ্ছে একই কাজ একজন বারবার করার কারণে তার কি দক্ষতা বৃদ্ধি পায়। এই কথাটি আমরা যদি দেখি, সংগঠন কাজকে বিভিন্ন অংশে ভাগ করে এবং উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব প্রদান করে। এতে কর্মীদের দক্ষতা বাড়ে, সময় ও শ্রমের অপচয় কমে যায়, একই সাথে কর্মক্ষেত্রে পেশাদারিত্ব ও গতি বৃদ্ধি পায়। 3 হচ্ছে কর্তৃত্ব দায়িত্ব নির্ধারণ। কর্তৃত্ব কি? কর্তৃত্ব হচ্ছে যে আসলে মানে যে আমি কাউকে যে আদেশ দান করার আইনগত যে আমার ক্ষমতা, সেটা হচ্ছে কর্তৃত্ব। ঠিক আছে, আমি আমার পিয়নকে বলতে পারি, আমার জন্য কি করো, একটা চা নিয়ে আসো, অথবা আমার এই জিনিসটা ফটোকপি করে নিয়ে আসো, অথবা হচ্ছে যে ঠিক 9টার মধ্যে তুমি উপস্থিত থাকবা। যদি আইন আমাকে এটা যদি কি করে, যে সাপোর্ট করে, তাহলে সেটা হচ্ছে যে কি আমার কর্তৃত্ব, মানে অথরিটি। আর দায়িত্ব হচ্ছে আমাকে আসলে যে একটা কাজ দেয়া হয়েছে, জব, এই কাজটার জন্য কিন্তু আমাকে কি করতে হয়, একটা জায়গায় আপনার দায়বদ্ধ থাকতে হয়, একটা জায়গায় আমাকে জবাবদিহি করতে হয় আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। সুতরাং ওইটা হচ্ছে আমার কি, ওই জবটা হচ্ছে যে কি আমার দায়িত্ব। তাহলে আমরা দেখি কর্তৃত্ব দায়িত্ব নির্ধারণ। তাহলে সংগঠনের মাধ্যমে প্রতিটি পদের কর্তৃত্ব দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করা হয়। এতে সিদ্ধান্ত গ্রহণ এবং কাজের দিক নির্দেশনা সহজ হয়। ফলে সংগঠনের মধ্যে শৃঙ্খলা ও জবাবদিহিতা বজায় থাকে। যোগাযোগ ও সমন্বয় উন্নয়ন। একটি সুসংগঠিত কাঠামো তথ্যের আদান প্রদান ও কার্যক্রমের সমন্বয় সহজ করে তোলে। এতে করে কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি কমে যায় এবং যৌথভাবে কাজ করা সম্ভব হয়। এটি প্রতিষ্ঠানের কার্যকারিতা বহুগুণে বাড়িয়ে দেয়। আছে সম্পদের সর্বোত্তম ব্যবহার। হ্যাঁ, সংগঠনের মাধ্যমে শ্রম, অর্থ, যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। এটি অপচয় কমায় এবং লাভজনক কার্যক্রমে উৎসাহ দেয়। সম্পদের সর্বোত্তম ব্যবহার। 6, ভবিষ্যতের জন্য প্রস্তুতি। ভবিষ্যতে প্রতিষ্ঠানকে সম্প্রসারণ করতে হলে সংগঠনের ভিত্তি শক্ত হতে হয়। একটি ভালো সংগঠন ভবিষ্যতে পরিবর্তনের জন্য প্রস্তুতি নেয় এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে। 7, নেতৃত্ব ও নিয়ন্ত্রণ সহজ হয়। সংগঠন একটি কাঠামো প্রদান করে যা নেতৃত্ব দান ও নিয়ন্ত্রণকে সহজ ও কার্যকর করে তোলে। এতে কাজের অগ্রগতি পরিমাপ, তদারকি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহজ হয়। উপসংহার যদি আমরা দেখি, সংগঠন কোনো প্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি। এটি শুধু কাঠামো গঠনই নয়, বরং প্রতিষ্ঠান পরিচালনা একটি কৌশল যা লক্ষ্য অর্জন, দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য অপরিহার্য। তাই ব্যবস্থাপনার ক্ষেত্রে সংগঠনের গুরুত্ব অতুলনীয়। আমরা বলছি যে টাইপস অফ সংগঠনের ধরনসমূহ কি, অর্থাৎ একটা প্রতিষ্ঠান যে টিকে থাকে, একটা প্রতিষ্ঠান যে সফল হয়, পরিকল্পনার করার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সংগঠন
সংগঠনের কারণে। সংগঠন মানে একটা প্রতিষ্ঠানে ঊর্ধ্বতনের কথা অধস্তন শোনে, আর একটা প্রতিষ্ঠানে ঊর্ধ্বতনের কথা অধস্তন শোনে না। বুঝতে হবে সাংগঠনিক দুর্বলতা। একটা প্রতিষ্ঠানে কার কোন কাজটা আছে সেটা সুনির্দিষ্ট, প্রত্যেকটা কাজের জন্য লোক অ্যাসাইন করা আছে। আর একটা প্রতিষ্ঠানে হচ্ছে এরকম কিছু কিছু কাজ আছে যেটার ক্ষেত্রে সবাই বলে যে না আমার কাজ তো এটা না, তো তাইলে এটা কার কাজ? তাহলে বুঝতে হবে এটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা। তাহলে আমরা এখন দেখি যে এই টাইপস অফ অর্গানাইজিং সংগঠনের ধরন কতগুলো, ভেরিয়াস ধরনের মনে করেন যে সাংগঠনিক ধরন আছে, কিন্তু আপনারা ইতিমধ্যে কিন্তু পড়েছেন। তারপরে আমরা কিছুটা ঝালাই করার জন্য আপনাদেরকে বলছি। প্রথমে হচ্ছে যে এখানে একটা ফর্মাল আছে আর একটা ইনফর্মাল আছে। ফর্মাল সংগঠন আনুষ্ঠানিক, এটি প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত কাঠামো, মানে প্রতিষ্ঠানের মধ্যে এটা সুনির্দিষ্টভাবে কি করা হয়েছে, ইম্পোজ করা হয়েছে। এটি প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত কাঠামো অনুযায়ী গঠিত একটি সংগঠন যেখানে কাজ, দায়িত্ব, কর্তৃত্ব এবং যোগাযোগ সুস্পষ্টভাবে নির্ধারিত থাকে। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা লক্ষ্যভিত্তিক পরিকল্পনায় গঠিত, স্পষ্ট দায়িত্ব, কর্তৃত্ব এখানে নির্ধারিত আছে, অফিসিয়াল রুলস ও পলিসি এটা অনুসরণ করে, অর্থাৎ ফর্মাল অর্গানাইজিং নিয়ন্ত্রণ ও মূল্যায়ন সহজ হয়। উদাহরণ যদি আমরা দেখি, আমরা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা বোঝার জন্য। যেমন একটি কোম্পানির বিভাগ ভিত্তিক কাঠামো আছে, বিভিন্ন বিভাগ, যেমন মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, ফিনান্স ডিপার্টমেন্ট আছে, এইচআর আছে, আরও হতে পারে ক্রয় বিভাগ আছে, হ্যাঁ, মানব সম্পদ, এইচআরে তো হচ্ছে যে মানব সম্পদ বিভাগ আছে। এই বিভাগগুলোর যে কাজ এটা কিন্তু সুনির্দিষ্টভাবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রশাসন কোন বিভাগের কাজ কি, কতটুকু পর্যন্ত, মানে যে একটা মাল কিনবে এটা কোন বিভাগের মনে করেন যে এখতিয়ারে আছে, 3জন লোক নিয়োগ দেওয়া হবে এটা কোন বিভাগের এখতিয়ার, এই বিষয়গুলো কিন্তু আগে সুনির্দিষ্ট থাকে, আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষিত থাকে। এই ধরনের সংগঠনকে বলা হয়, তার মানে ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগের যে অর্গানোগ্রাম এটাকে বলা হচ্ছে যে কি আনুষ্ঠানিক সংগঠন। এবারে দেখি আমরা ইনফর্মাল অর্গানাইজিং, অনানুষ্ঠানিক সংগঠন। অনানুষ্ঠানিক সংগঠন কিন্তু আপনার তৈরি হয়, অনানুষ্ঠানিক সংগঠন আনুষ্ঠানিকভাবে করা হয় না, কিন্তু এমনিতেই মনে করেন যে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন ব্যক্তি 3জন 5জন 7জন 10জন ব্যক্তি বসছে, মনে করেন যে যে কোনো কিছু, এটা একটা কি সাংগঠনিক একটা তৈরি হয়ে গেছে। কিভাবে তারা চায়ের আড্ডায় গল্প করতে করতে কিন্তু যে কি এটা হয়ে যেতে পারে। হ্যাঁ, হুট করে দেখবেন যে কোথাও মনে করেন যে আপনার এই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তো এখানে তো কোনো সংগঠন নাই, কিন্তু কিছু মানুষ দৌড়ে আসলো এটা উদ্ধার করার জন্য। হুট করে দেখবেন যে একজন মুরব্বী গোছের কথাটা কিন্তু সবাই কি করতেছে, মেনে চলতেছে সিস্টেমেটিক ওয়েতে, অথচ একটু আগেও কিন্তু এই সংগঠনের অস্তিত্ব ছিল না। তাহলে কি এটাকে আনুষ্ঠানিকভাবে ইম্পোজ করা নাকি নতুন কোনো সংগঠন? এটাকে বলা হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। তার সংগঠন না হলে কিন্তু যে এখানে কি কোনো ব্যক্তি হবে না, অর্গানোগ্রাম মানে কে কার ঊর্ধ্বতন কে কার অধস্তন এটা তো নির্ধারিত হবে না। তো এটা তো আগে নির্ধারিত নাই, কিন্তু তাৎক্ষণিক কিন্তু কি হয়ে গেছে, এটা একটা তৈরি হয়ে গেছে, ক্রিয়েটেড হয়ে গেছে। তাহলে এটাকে বলা হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। যেমন এটি কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব বা স্বার্থের ভিত্তিতে গঠিত একটি প্রাকৃতিক সংগঠন যা অফিসিয়াল কাঠামোর বাইরে গঠিত হয়। বৈশিষ্ট্য, এটি স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে, অফিসিয়াল কাঠামোর উপর ভিত্তি করে নয়। যোগাযোগ দ্রুত ও নমনীয়, এখানে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণেও কি করে প্রভাব পেলে এগুলো। উদাহরণ, একই অফিসে কাজ করা কর্মীদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ দল বা চায়ের আড্ডা, হুট করে দেখা যায় যে তাদের মধ্যে একটা দল গঠন হয়ে কিন্তু কি করলো, তারা ট্যুরে চলে গেল কক্সবাজার, অথবা তারা একটা বারবিকিউ পার্টি করে ফেললো, অথবা তাদের নিজেদের মধ্যে সুন্দর কোনো একটা কনফারেন্সের মতো করে ফেললো তাৎক্ষণিক। অথচ এটা কিন্তু প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যে অর্গানোগ্রাম সেটার মধ্যে কিন্তু যে নাই, নতুন করে গড়ে উঠছে। তাহলে এটাকে বলা হচ্ছে অনানুষ্ঠানিক। এখন আরো প্রকারভেদ টাইপসের মধ্যে যদি আমরা যাই, যেমন ফর্মাল অর্গানাইজেশন, যেটাকে আমরা বলছি যে মানে যে আনুষ্ঠানিক সংগঠন। এই আনুষ্ঠানিক সংগঠন কিন্তু আবার আছে কিন্তু আমাদের কয়টা, 5টা। কি কি এগুলো পড়ছেন? লাইন অর্গানাইজেশন, যেটাকে আমরা বাংলায় বলি সরলরৈখিক, লাইন এন্ড স্টাফ যেটাকে বলে সরলরৈখিক উপদেষ্টা, ফাংশনাল যেটাকে বলে কার্যভিত্তিক, কমিটি সংগঠন আছে, ম্যাট্রিক সংগঠন। তাহলে আমরা 5টা সংগঠন। আমরা যদি একটু দেখি লাইন অর্গানাইজেশন কি, সরলরৈখিক সংগঠন কি, এটি সবচেয়ে প্রাচীন ও সাধারণ ধরনের সংগঠন যেখানে কর্তৃত্ব মানে ক্ষমতা সরাসরি উপরের স্তর থেকে নিচে চলে আসে। যেমন একটি ছোট ফ্যাক্টরি যেখানে সবার উপরে থাকে ম্যানেজার, তারপরে সুপারভাইজার, তারপরে শ্রমিক গঠনে কাজ করে। এটা হচ্ছে ক্ষমতাটা এইভাবে উপরের থেকে নিচে। লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশনে
কি বলা হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ম্যানেজারকে বলা হচ্ছে যে লাইন অফিসার, সুপারভাইজারকে বলা হচ্ছে লাইন অফিসার। হ্যাঁ, আর লাইন ইন স্টাফ অর্গানাইজেশন বলতে সরলরৈখিক উপদেষ্টা সংগঠন, এটি সরলরৈখিক কার্যভিত্তিক সংগঠনের সংমিশ্রণ। খেয়াল করবেন, লাইন ইন স্টাফ অর্গানাইজেশন হচ্ছে সরলরৈখিক ও কার্যভিত্তিক সংগঠনের একটা সংমিশ্রণ, মানে হাইব্রিড, যেখানে মূল সিদ্ধান্ত লাইন ম্যানেজার নেয়, কিন্তু স্টাফ বলতে কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে স্টাফকে, বিশেষজ্ঞ কর্মীদেরকে বলা হয় যে স্টাফ, পরামর্শ দিয়ে সহায়তা করে। বড় জটিল প্রতিষ্ঠানে এই কাঠামো ব্যবহৃত হয়। লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন, এগুলো আমরা আরো বিস্তারিত সামনে দেখব। 3, ফাংশনাল অর্গানাইজেশন, কার্যভিত্তিক সংগঠন। এখানে কর্মীদেরকে কাজ অনুযায়ী বিশেষায়িত বিভাগে ভাগ করা হয় এবং একাধিক সুপারভাইজার কর্তৃক পরিচালিত হয়। ফাংশনাল অর্গানাইজেশন বলতে বোঝানো হচ্ছে যিনি যে বিষয়ে অভিজ্ঞ, ওই বিভাগের দায়িত্ব মনে করেন যে এমন একজন অভিজ্ঞকে দেয়া হয়। মনে করেন যে হিসাব বিভাগের দায়িত্ব একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দেয়া হলো, তাহলে এটা হচ্ছে কি কার্যভিত্তিক। অথবা আপনি যদি দেখেন যে একটা গভর্নমেন্ট কলেজ অথবা ইউনিভার্সিটিতে হিসাব বিজ্ঞান বিভাগ আছে, ফিনান্স বিভাগ আছে, মার্কেটিং বিভাগ আছে, বাংলা বিভাগ আছে, ইংরেজি বিভাগ আছে। ইংরেজি বিভাগে কি বাংলা বিভাগের কোনো টিচারকে দেওয়া হচ্ছে না? বাংলা বিভাগের কেউ গিয়ে কি ইংরেজি বিভাগকে মনে করেন যে পরিচালনা করছে না? ইংরেজি বিভাগ থেকে যিনি অনার্স মাস্টার্স করে দীর্ঘদিন বিভিন্নভাবে নিজেকে কি করছেন, যে আপনার হিসেবে, স্পেশালিস্ট হিসাবে মনে করেন যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তিনিই কিন্তু কি করেন, ইংরেজি বিভাগের দায়িত্বে আছেন। এগুলো হচ্ছে যে, অর্থাৎ যিনি যে বিষয়ে অভিজ্ঞ, তার নেতৃত্বে যদি সে বিভাগের কার্যক্রম যদি চলে, তবে তাকে বলা হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশন। কমিটি সংগঠন, কমিটি তো আমরা বুঝি যে হুট করে মনে করেন যে একটা রেল দুর্ঘটনা হলো, এখন বলে যে অমুক বিভাগের অমুককে এরকম 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হলো। তাদেরকে বলা হলো আগামী 7 দিনের মধ্যে কি করার জন্য, আপনার দেওয়ার জন্য, তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য। তাহলে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য যে তাদেরকে বলা হলো, এরা কি আসলে এই কাজের জন্য অ্যাসাইন ছিল? না। তাহলে তারা অন্য প্রতিষ্ঠানে মনে করেন যে আপনার কি আছে, ওই প্রতিষ্ঠানে তাদের নিয়মিত কাজ আছে। তাইলে নিয়মিত কাজের বাইরে তাদেরকে কি করা হয়েছে, অতিরিক্তভাবে 3 জনকে এনে নতুন একটা দায়িত্ব দেয়া হয়েছে। তাইলে এটাকে বলা হচ্ছে কমিটি সংগঠন। তার মানে হঠাৎ উদ্ভূত পরিস্থিতিতে কাজ করার জন্য অন্য জায়গা থেকে লোক এনে যদি তাকে কি ভিন্ন একটা দায়িত্ব দেওয়া হয়, সেটা কমিটি সংগঠন। যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভর্তি কমিটি হয়, পরীক্ষা কমিটি হয়, হ্যাঁ, আইন শৃঙ্খলা কমিটি থাকে। তাহলে এইগুলো হচ্ছে কমিটি সংগঠন, তার নিজের কাজের বাইরে আর একটা কাজ করার জন্য। মেট্রিক্স অর্গানাইজেশন, মেট্রিক সংগঠন এমন এক কাঠামো যেখানে কর্মীরা একাধিক ব্যবস্থাপক বা কর্তৃপক্ষের অধীনে কাজ করে, সাধারণত কার্যভিত্তিক ও প্রকল্প ভিত্তিক। এটি দ্বৈত কর্তৃত্বের মাধ্যমে দক্ষতা ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। এই ধরনের জটিল সংগঠন জটিল প্রকল্প বা বহুমাত্রিক কার্যক্রম পরিচালনায় এই মেট্রিক সংগঠনটা আসলে গুরুত্বপূর্ণ, যেখানে মানে যে কার্যভিত্তিক একটা বস থাকে, আবার আরেকটা থাকে প্রকল্প ভিত্তিক। আমরা যদি একদম হালকাভাবে যদি বলি আপনাদেরকে মোটা দাগে, সেটা হচ্ছে মনে করেন যে প্রাণ আরএফএল কোম্পানি। এই প্রাণ আরএফএল কোম্পানির একটা উৎপাদন বিভাগ আছে। তো উৎপাদন বিভাগের অধীনে উৎপাদন বিভাগকে কন্ট্রোল করার জন্য একটা উৎপাদন ব্যবস্থাপক আছে। তাহলে ওনার আন্ডারে হচ্ছে উৎপাদন বিভাগ। এই উৎপাদন বিভাগে ধরেন যে 1000 প্রোডাক্ট কিন্তু উৎপাদিত হচ্ছে। তাহলে ধরে নেওয়া হচ্ছে যে একজন উৎপাদক ব্যবস্থাপকের পক্ষে এই 1000 প্রোডাক্টের উৎপাদন প্রক্রিয়া দেখাশোনা করা কিন্তু সম্ভব না। কিন্তু যেহেতু কার্যভিত্তিক, এটা তো কাজ, উৎপাদনের কাজটা উনাকে করতে হবে, তাহলে এটা উনি হচ্ছেন কার্যভিত্তিক ব্যবস্থাপক। উনার এই কাজটাকে সহযোগিতা করার জন্য বাম পাশে উপরের থেকে আসছে কার্যভিত্তিক, আর বাম পাশে মনে করেন যে নতুন এক ধরনের ব্যবস্থাপকের পদ তৈরি করা হয়, সেটা হচ্ছে প্রকল্প ভিত্তিক। তাহলে প্রকল্প বা দ্রব্য ভিত্তিকও বলা হয়। সে দ্রব্যটা কি, সেটা হচ্ছে মনে করেন যে আরএফএল এর ব্যবস্থাপক বিস্কুট। তাহলে যত ধরনের বিস্কুট তৈরি হয় উনি শুধু বিস্কুটের উৎপাদন প্রক্রিয়াটা দেখবেন। কেউ তো বলে যে ব্যবস্থাপক ম্যাঙ্গো জুস, তাহলে ম্যাঙ্গো জুসটা দেখবেন। কেউ বললো যে ব্যবস্থাপক চকলেটটা দেখলেন। কিন্তু আবার তার মানে এই সবগুলো প্রোডাক্ট, বিস্কুট, চকলেট, জুস, তিনটার উৎপাদন প্রক্রিয়া উৎপাদন ব্যবস্থাপক দেখবে। কিন্তু এই 3টার উৎপাদন প্রক্রিয়া 3 জন প্রকল্প ব্যবস্থাপক অথবা দ্রব্য ব্যবস্থাপক দেখবেন।
তার মানে এইভাবে মনে করেন যে উপরে এবং পাশের থেকে দুই ধরনের মনে করেন যে আপনার কি এসছে, এই ব্যবস্থাপনা পদ্ধতি যেটা আসছে এটাকে বলা হচ্ছে যে সংগঠন কাঠামো তৈরি হলো, এটাকে বলা হচ্ছে যে মেট্রিক সংগঠন। আমরা এরপরে মেট্রিক সংগঠন নিয়ে সামনে কিন্তু যে আমরা আলোচনা করব। আজকে আমাদের এগুলো নিয়ে বেশি ইয়াটা হবে, কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় আপনাকে প্রশ্ন করবে যে মেট্রিক সংগঠন কোথায়, কোন সংগঠনে দ্বৈত অধীনতার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে মেট্রিক সংগঠনে। কারণ চকলেট উৎপাদনে নিযুক্ত যে কর্মীরা আছে এরা একই সাথে ব্যবস্থাপক চকলেটের কথাও শুনতে হবে, আবার উৎপাদন ব্যবস্থাপক অধীনেও কিন্তু, তার মানে তারা কিন্তু দ্বৈত অধীনতায় পড়ে গেল। আসুন আমরা দেখি যে লাইন অর্গানাইজেশন সরলরৈখিক সংগঠন। এবার আমরা আজকে এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সরলরৈখিক সংগঠনটা কি? সরলরৈখিক সংগঠন হলো এমন একটি সাংগঠনিক কাঠামো যেখানে আদেশ ও কর্তৃত্ব একটি সরলরৈখিক দ্বারা উপর থেকে নিচে প্রবাহিত হয়। উপর থেকে সোজা কর্তৃত্ব রেখা নিচের দিকে আসে লাইন বরাবর, এটাকে বলা হচ্ছে লাইন অর্গানাইজেশন বা সরলরৈখিক সংগঠন। বাংলাদেশে যেমন সামরিক বাহিনীতে সবার উপরে মনে করেন যে আপনার জেনারেল, তারপরে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল আছে, কর্নেল, তারপরে আছে লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ক্যাপ্টেন, আপনার লেফটেন্যান্ট। এইভাবে উপরের থেকে নিচ পর্যন্ত ক্ষমতার যে আপনার ইয়াটা সুনির্দিষ্ট কাঠামো সেটা সেট করা আছে লাইন অর্গানাইজেশনে। এবং এখানে সুবিধা হচ্ছে যে উনি উনার বিভাগে সর্বেসর্বা, তবে একজন আরেকজনকে কি করতে পারে না, তার কর্তৃত্ব ইয়ার জন্য বাইপাস করতে পারে না। এই যে বলছে এই পদ্ধতিতে প্রতিটি কর্মী কেবল একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনে কাজ করে এবং তাদের দায়িত্ব খুব স্পষ্টভাবে নির্ধারিত থাকে। এটি সবচেয়ে প্রাচীন ও সহজ সংগঠন কাঠামো যা ছোট বা মাঝারি প্রতিষ্ঠানে বেশি ব্যবহৃত হয়। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হয় এবং কর্তৃত্বের মধ্যে কোনো দ্বিধা থাকে না, তবে জটিল ও বড় প্রতিষ্ঠানে এটি সবসময় কার্যকর হয় না। উদাহরণস্বরূপ একটি স্কুলে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, বিষয় শিক্ষক, ছাত্র, এখানেও আদেশ ও কর্তৃত্ব এক রেখায় প্রবাহিত হচ্ছে, একটি মানে লাইনে মনে করেন যে প্রবাহিত হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে আপনাদের প্রশ্ন আসতে পারে যে সরলরৈখিক সংগঠনের সাথে সাদৃশ্য রয়েছে কোন সংগঠনে, তাহলে উত্তর হচ্ছে সামরিক সংগঠন মানে মিলিটারি অর্গানাইজেশন। মিলিটারি বাহিনীতে মনে করেন যে এই সরলরৈখিক সংগঠনটা লাইন অর্গানাইজেশনটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে। আমরা যদি দেখি এবার সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্য, সরলরৈখিক সংগঠন কি? তাহলে সরলরৈখিক সংগঠন হলো প্রাচীনতম এবং সবচেয়ে সহজ সংগঠন। তাহলে সংগঠনের মধ্যে সবার আগে আছে সরলরৈখিক সংগঠন, যেখানে কর্তৃত্ব উপর থেকে নিচে সোজাসুজি প্রবাহিত হয়। এই ধরনের সংগঠনে প্রত্যেক কর্মকর্তা একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে কাজ করেন এবং নির্দেশনার একটি সরল শৃঙ্খলা বজায় থাকে। নিচের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা হলো, আমরা দেখি এক, সরাসরি কর্তৃত্ব ও নির্দেশনার দ্বারা, অর্থাৎ ডাইরেক্ট লাইনে অফ অথরিটি। এখানে নির্দেশনা উপরের স্তর থেকে নিচের স্তরে সরাসরি আছড়ে প্রতিটি কর্মচারী শুধুমাত্র একজন ঊর্ধ্বতনের অধীনে কি করে কাজ করে। দুই হচ্ছে সরল ও স্পষ্ট সংগঠন কাঠামো। এই কাঠামো খুবই সহজবোধ্য এবং বোঝা সহজ, কর্তৃত্ব দায়িত্বের সীমা স্পষ্টভাবে এখানে নির্ধারিত থাকে। তিন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। কর্তৃত্ব একটি লাইন বরাবর প্রবাহিত হওয়ায় সিদ্ধান্ত এখানে দ্রুত গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হয়, দেরি বা জটিলতা কম থাকে। 4 নম্বরে হচ্ছে ব্যালেন্স অফ অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। এই সরলরৈখিক সংগঠন যিনি দায়িত্বে থাকেন তিনি কর্তৃত্ব রাখেন, ফলে দায়িত্ব পালনে উদ্যম বাড়ে। 5, শৃঙ্খলা বজায় রাখা সহজ, ইজি টু মেনটেন ডিসিপ্লিন। প্রতিটি কর্মচারী তার নির্দিষ্ট ঊর্ধ্বতনের নির্দেশ মানে তাই অফিস বা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা সহজ। খেয়াল করে দেখেন এই শৃঙ্খলা মেনটেন করে দেখি কিন্তু যে আমাদের সেনাবাহিনীকে শৃঙ্খলা বাহিনী কিন্তু যে বলা হয়, কারণ এখানে হচ্ছে যে কি প্রত্যেকে তার অধীনস্থ ব্যক্তিদেরকে সে আপনার করে নির্দেশনা দেয়, আর অধীনস্থ ব্যক্তিরা কিন্তু কি তার জাস্ট ইমিডিয়েট যে বস তার কথা শুনতে কিন্তু কি বাধ্য থাকে। তার মানে এই কারণে এটা সংগঠন কাঠামোটা খুব সুদৃঢ় হয় এবং সেখানে শৃঙ্খলা বজায় থাকে। 6, দায়বদ্ধতা নির্দিষ্ট। যে ব্যক্তি যে কাজের দায়িত্বে সেই এর জন্য দায়ী, এতে কর্মক্ষমতা মূল্যায়ন সহজ হয়। কেউ মানে দায়িত্ব এড়াতে পারে না, কারণ জানে যে এটা তো তার অধীনে আছে। 7, ছোট মাঝারি প্রতিষ্ঠানের জন্য উপযোগী। এই ধরনের কাঠামো সাধারণত ছোট ও কম জটিল প্রতিষ্ঠানে কার্যকর, কারণ এতে বিশেষায়িত পরামর্শের প্রয়োজন পড়ে। ছোট্ট প্রতিষ্ঠানের জন্য
আর যোগাযোগের স্পষ্টতা, একটি মাত্র নির্দেশনার পথ থাকে, ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্বের সম্ভাবনা কম থাকে, এতে কার্যকারিতা বৃদ্ধি পায়। আমরা যদি দেখি সরলরৈখিক সংগঠন একটি প্রথাগত সুস্পষ্ট ও দ্রুত গতিসম্পন্ন সংগঠন কাঠামো, যা ছোট ও কম জটিল প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত উপযোগী। তবে এটি বড় জটিল প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা তৈরি করতে পারে, কারণ এতে বিশেষায়িত পরামর্শের সুযোগ কম থাকে। অর্থাৎ একটা রাষ্ট্রের পরিচালনার জন্য যে আমাদের যে মন্ত্রিসভা, ওইখানে কিন্তু যে কি এই কাজ করাটার কি সুযোগ নাই, যারা পুরো একটা দেশকে পরিচালনা করে। চলুন আমরা দেখি ফাংশনাল অর্গানাইজেশন অর্থাৎ কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠন, আমরা বলছি যে কার্যভিত্তিক সংগঠনের কাজ বেসড আর কি। হ্যাঁ, তাইলে কার্যভিত্তিক সংগঠন এমন একটি সংগঠন কাঠামো যেখানে কাজের ধরন অনুযায়ী কাজসমূহকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং প্রতিটি ভাগের জন্য একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়। এই পদ্ধতিতে একই রকম কাজ একত্রে করে কার্যকারিতা বাড়ানো হয়। প্রতিটি কর্মী একাধিক ব্যবস্থাপনা অধীনে কাজ করতে পারে, যারা নিজ নিজ বিষয়ে বিশেষজ্ঞ। তার মানে আপনি যদি দেখেন মেডিকেল কলেজে চক্ষু বিভাগে কারা থাকে? এমবিবিএস, শুধু এমবিবিএস, নাকি স্কিনের ডাক্তার থাকে চক্ষু বিভাগে? না, চক্ষু বিভাগে যারা চক্ষুর উপরে কি করে আপনার ডিগ্রি করে আসছে, তারাই কিন্তু যে কি চক্ষু বিভাগে থাকে। তাহলে এই চক্ষু বিভাগে থাকে, তাহলে এটা হচ্ছে কি, এটা একটা কার্যভিত্তিক। তার মানে একটি প্রতিষ্ঠানে যত ধরনের কাজ আছে, কাজগুলোকে দক্ষতা অনুযায়ী কি করা হয়, ভাগ করা হয়। ভাগ করে সেখানে এক একজন যিনি যে কাজে অভিজ্ঞ, তাকে সেই কাজের কি করা হয়, দায়িত্ব দেয়া হয়। এটাকে বলা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। উদাহরণ হচ্ছে, একটি কারখানা আলাদা আলাদা বিভাগ থাকতে পারে, যেমন উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ, হিসাব বিভাগ ও মানব সম্পদ বিভাগ। প্রতিটি বিভাগে একজন বিশেষজ্ঞ ব্যবস্থাপক থাকেন, যিনি শুধুমাত্র নিজের বিভাগের কাজ তদারকি করেন। তার মানে উৎপাদন বিভাগে উৎপাদন কাজে বিশেষজ্ঞ একজনকে দায়িত্ব দেওয়া হয়, বিপণন বিভাগে মার্কেটিং বিশেষজ্ঞ ব্যক্তিকে দেওয়া হয়, হিসাব বিভাগে অ্যাকাউন্টস বিশেষজ্ঞকে দেওয়া হয়, মানব সম্পদ বিভাগে হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করছেন এমন একজনকে কি করা হয়, দায়িত্ব সেখানে দেয়া হয়। এই ধরনের সংগঠন বড় প্রতিষ্ঠানে সাধারণত ব্যবহৃত হয়, যেখানে দক্ষতা, স্পেশালাইজেশন ও মান নিয়ন্ত্রণ জরুরি। তার মানে মান নিয়ন্ত্রণের জায়গাটা, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কার্যভিত্তিক সংগঠন, ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, তারপরে হচ্ছে বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ। আবার যদি আমরা দেখি মেডিকেল কলেজ, সেখানে হচ্ছে যে কি সার্জারি বিভাগ, মেডিসিন বিভাগ, আপনার নাক কান ও গলা বিভাগ, ক্যান্সার বিভাগ, এরকম বিভিন্ন বিভাগে যেহেতু বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে দরকার হয়, সেহেতু সেখানে কি কার্যভিত্তিক সংগঠনটা কার্যকর। তাহলে আপনাকে কোথাও বলতে পারে যে কোনো প্রতিষ্ঠানে যদি বিশেষজ্ঞ ব্যক্তির সেবা দরকার হয়, তাহলে সেখানে কোন ধরনের সংগঠন কাঠামো আসলে যে দরকার, আপনি বলবেন, চোখ বন্ধ করে বলে দেবেন যে এটা কার্যভিত্তিক সংগঠন। এবার আমরা দেখি কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্যসমূহ কি কি। কার্যভিত্তিক সংগঠন হলো এমন একটি সংগঠন কাঠামো যেখানে কাজের ধরন ও বিশেষজ্ঞতার ভিত্তিতে বিভাগ বিভাজন করা হয়। প্রতিটি বিভাগ নির্দিষ্ট একটি কার্যক্রম পরিচালনা করে এবং সেই বিভাগের দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা কাজ পরিচালিত হয়। এই ধরনের সংগঠন আধুনিক ব্যবস্থাপনায় বহুল ব্যবহৃত হয়। নিচের বৈশিষ্ট্যসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হলো। 1. কার্যভিত্তিক বিভাগীয়করণ, ডিভিশন বেসড অন ফাংশন। প্রতিষ্ঠানকে বিভিন্ন কার্যাবলীর ভিত্তিতে, যেমন উৎপাদন, বিপণন, হিসাব, মানব সম্পদ ইত্যাদি ভাগে ভাগ করে প্রতিটি বিভাগ আলাদাভাবে পরিচালিত হয়। 2 হচ্ছে বিশেষজ্ঞদের নেতৃত্ব। প্রতিটি বিভাগ একজন বিশেষজ্ঞ বা দক্ষ কর্মকর্তার অধীনে থাকে, যিনি সেই বিভাগের কার্যাবলীর বিষয়ে অভিজ্ঞ। 3. দ্বৈত কর্তৃত্বের সম্ভাবনা। একজন কর্মচারী একাধিক কর্মকর্তার নির্দেশনা পেতে পারেন, কারণ তিনি একাধিক কার্যভিত্তিক প্রদানের সাথে যুক্ত থাকতে পারেন। অর্থাৎ কেউ দেখা যেতে পারে যে মেডিসিন এবং সার্জারি বিভাগ দুইটার অধীনে থাকতে পারেন, তাহলে উনি 2 বিভাগের থেকে দায়িত্ব পেতে পারেন। দক্ষতার উন্নয়ন, একই ধরনের কাজের পুনরাবৃত্তির মাধ্যমে কর্মীরা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন, ফলে উৎপাদনশীলতা বাড়ে। 5. সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, অর্থাৎ ইনক্রিজড অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি। দায়িত্বের বন্টন সুনির্দিষ্ট হওয়ায় কর্মক্ষেত্রে সময় ও সম্পদের অপচয় কম হয় এবং উৎপাদন কার্যকর হয়। 6. পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সহজ। বিশেষায়িত কর্মকর্তা নিজ নিজ বিভাগের কার্যক্রম সরাসরি তদারকি করতে পারেন, ফলে নিয়ন্ত্রণ সহজ হয়। 7. ব্যবস্থাপনায় নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি ইন ম্যানেজমেন্ট। বলছে যে কার্যভিত্তিক সংগঠনের প্রয়োজন অনুযায়ী নতুন বিভাগ যোগ করা বা পুরনো বিভাগ বাতিল করা সহজ।
তাই এটি পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে। যেমন আমাদের বিষয় যে এখন নতুন বিভাগ হচ্ছে আইসিটি বিভাগ। আর প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ, প্রতিটি বিভাগ নিজ নিজ কর্মীদের নির্দিষ্ট কাজের উপর প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলে। 9 সমন্বয় সমস্যা, বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে, বিশেষ করে বড় প্রতিষ্ঠানে। 10 বড় প্রতিষ্ঠানের জন্য উপযোগী, এই কাঠামো বৃহৎ ও জটিল কার্যক্রম সম্পন্ন প্রতিষ্ঠানের জন্য উপযোগী, যেখানে একক লাইন কর্তৃত্ব যথাযথভাবে কাজ করে না। আমরা যদি পরিশেষে যাই, কার্যভিত্তিক সংগঠন হলো এমন একটি সংগঠন কাঠামো যা প্রতিষ্ঠানকে দক্ষতার সাথে কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে। যদিও এতে কিছু সমন্বয় সমস্যা দেখা দিতে পারে, তবে উপযুক্ত ব্যবস্থাপনায় এই সংগঠন বড় প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত সফলভাবে কাজ করতে পারে। তাহলে আমরা দুটো চলে গেল, আমাদের হচ্ছে লাইন অর্গানাইজেশন চলে গেল, আর একটা চলে গেল ফাংশনাল। এইবারে আসেন লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন, সরল রৈখিক উপদেষ্টা সংগঠন। স্টাফ বলতে কিন্তু বোঝানো হচ্ছে এখানে বিশেষজ্ঞ কর্মীকে স্টাফ বলা হয়, এটা বুঝবেন। কি বলছেন? সরল রৈখিক উপদেষ্টা সংগঠন একটি আধুনিক সংগঠন কাঠামো যেখানে মূল কার্যক্রম পরিচালনায় সরল রৈখিক বা লাইন কর্তৃপক্ষ থাকে এবং তাদের সহায়তায় বিভিন্ন বিষয়ে দক্ষ উপদেষ্টা বা স্টাফ কর্মকর্তারা পরামর্শ প্রদান করে থাকেন। এটি এমন একটি কাঠামো যা লাইন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ক্ষমতা এবং স্টাফের বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে গঠিত। একদম সোজা বিষয়। সোজা বিষয় হচ্ছে যে মনে করেন যে আপনার আমাদের ধরেন যে চিফ অ্যাডভাইজার, এখন এই চিফ অ্যাডভাইজার অথবা আমার প্রধানমন্ত্রী, এখন উনি তো অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, সকল বিষয়ে কি উনি কি অভিজ্ঞ? না। তাহলে বিভিন্ন ক্ষেত্রে যেমন উনাকে ফাইন্যান্স বিষয়ে, ব্যাংকিং বিষয়ে, শিক্ষা বিষয়ে অথবা ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনার পরামর্শ দেওয়ার জন্য তিনি কি করেন, খুব ভালো মানের মনে করেন যে অফিসার নিয়োগ দেন, যিনি খনিজ জ্বালানি নিয়ে কাজ করছেন বা এর উপরে পড়াশোনা, যিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তাকে প্রকৌশল বিশেষজ্ঞ, যিনি শিক্ষা নিয়ে কাজ করেন রিনোন কোনো হয়তো যে প্রফেসর, তাকে শিক্ষা উপদেষ্টা। এভাবে উপদেষ্টা যে মনে করেন যে করলেন, এদের কোনো আলাদা ক্ষমতা নাই, কিন্তু প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী ওনাদের কাছে যে কোনো বিষয়ে পরামর্শ চাইতে পারেন। তখন হচ্ছে যে কিন্তু ক্ষমতা কিন্তু হচ্ছে মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা হচ্ছে কি প্রধান উপদেষ্টার, কিন্তু ওদের কাজ হচ্ছে যে শুধুমাত্র কি দেয়া, পরামর্শ দেয়া। ওই পরামর্শটা নিয়ে কিন্তু কি করেন লাইন অফিসার, এখানে মন্ত্রী প্রধানমন্ত্রী অথবা হচ্ছে প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে লাইন অফিসার। তাহলে লাইন অফিসার কি করলেন, সাইড অফিসার থেকে অর্থাৎ স্টাফ অফিসার থেকে কি নিলেন, পরামর্শ নিলেন। এতে যে একটা নতুন ধরনের মনে করেন সংগঠন কাঠামো, যেটাকে বলা হচ্ছে একই সাথে সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্য আছে, আবার ফাংশনাল সংগঠনের বৈশিষ্ট্য আছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন। মনে হচ্ছে স্টাফ মানেই হচ্ছে যে কি বিশেষজ্ঞ কর্মী, অর্থাৎ উনাকে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য একজন ডাক্তারকে কি করবেন, উনি চিকিৎসা উপদেষ্টা হিসেবে নিয়োগ করবেন। দেখি আমরা লাইন ম্যানেজারগণ নীতি নির্ধারণ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে থাকেন। তাহলে লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশনের মধ্যে দুই ধরনের কর্মকর্তা থাকেন, একটা হচ্ছে লাইন অফিসার আর একটা হচ্ছে স্টাফ অফিসার। স্টাফ অফিসার কিন্তু কি করেন, কোনো ক্ষমতা এক্সারসাইজ করেন না, উনি শুধুমাত্র ওই বিষয়ে উনি বিশেষজ্ঞ থাকেন। লাইন অফিসার ওনার কাছে যদি কোনো পরামর্শ চান, উনি সংশ্লিষ্ট বিষয়ে কি দেন, পরামর্শ দেন। তাহলে কিন্তু লাইন ম্যানেজারগণে হচ্ছে যে নীতি নির্ধারণ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে থাকেন। স্টাফ কর্মকর্তারা অর্থাৎ বিশেষজ্ঞ কর্মকর্তা তাদের নীতিগত, প্রযুক্তিগত বা বিশেষ পরামর্শ দিয়ে সহায়তা করেন। স্টাফরা সাধারণত প্রশাসন, হিসাব রক্ষণ, মানব সম্পদ, আইটি বা আইন বিভাগে থাকেন। এই বিভাগগুলোতে আসলে তাদের বিশেষজ্ঞতা অর্থাৎ আইন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য একজন আইনবিদকে নিয়োগ দেওয়া হয়। তাহলে উনি হচ্ছেন যে প্রেসিডেন্টের স্টাফ অফিসার, প্রধানমন্ত্রীর স্টাফ অফিসার, মন্ত্রীর স্টাফ অফিসার, সেনাপ্রধানের স্টাফ অফিসার। উদাহরণ, একটি বড় উৎপাদন প্রতিষ্ঠান যেমন আলিফ টেক্সটাইল মিলস লিমিটেড, এই ব্যবস্থাপনাগত কাঠামোতে সরলরৈখিক কর্মকর্তা যেমন প্রোডাকশন ম্যানেজার সরাসরি শ্রমিকদের কার্যক্রম তদারকি করেন। আবার সেই প্রোডাকশন ম্যানেজারকে মানব সম্পদ উপদেষ্টা বা আইনি পরামর্শদাতা উপদেশ দিয়ে থাকেন, কিন্তু সরাসরি আদেশ দেন না। এখানে লাইন ম্যানেজার সরাসরি নিয়ন্ত্রণ করেন, আর স্টাফ অর্থাৎ উপদেষ্টা বিশেষজ্ঞ মতামত দেন, কিন্তু তিনি কোনো নিয়ন্ত্রণ করেন না। এইভাবে দুইয়ের সমন্বয় সংগঠন দক্ষভাবে পরিচালিত হয়, আর এটাকে বলা হচ্ছে লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন।
আমরা যদি দেখি লাইন ও স্টাফ অর্গানাইজেশন অর্থাৎ সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠনের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, খেয়াল করে দেখেন, সরলরৈখিক উপদেষ্টা সংগঠন হলো এমন একটি সংগঠন কাঠামো যেখানে সার্বিক কার্যক্রম পরিচালনায় সরলরৈখিক বা লাইন কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপরে বিশেষজ্ঞ পরামর্শদাতা বা স্টাফ কর্মকর্তারাও যুক্ত থাকেন। এই সংগঠন কাঠামোতে লাইন কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্বে থাকেন। স্টাফ কর্মকর্তারা তাদের নীতি নির্ধারণ, পরিকল্পনা ও কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে সহায়তা করেন। সরলরৈখিক উপদেষ্টা সংগঠনের বৈশিষ্ট্যসমূহ যদি আমরা দেখি, 1 নম্বর এখানে দ্বৈত কাঠামো, মানে এটা ডুয়াল স্ট্রাকচার। ডুয়াল স্ট্রাকচারের মধ্যে কে থাকে? একদিকে লাইন অফিসার থাকে, আরেকদিকে স্টাফ অফিসার থাকে। লাইন অফিসার হচ্ছে আসলে যে মানে কর্তৃত্ব অ্যাপ্লাই করার কিন্তু আইনগতভাবে যিনি কি স্বতঃসিদ্ধ ব্যক্তি, উনি হচ্ছেন যে লাইন অফিসার। আর স্টাফ অফিসারের কাজ হচ্ছে লাইন অফিসার বুঝে না এমন কোনো বিষয় যদি লাইন অফিসার ডিজায়ার করে, আমাকে এই বিষয়ে আপনি একটা কী করুন, পরামর্শ দেন, অথবা এই ফাইলটা দিলাম, আপনি এটা দেখে আগামীকাল সকালে কি করবেন আমাকে জানাবেন, এমন অবস্থা আমাদের জন্য এটা কি উপকারী নাকি অপকারী। যেহেতু উনি এই বিষয়ে বিশেষজ্ঞ, উনি সারা রাত অ্যানালাইসিস করে পরের দিন বলল, লাইন অফিসার ওনার পরামর্শ রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তাহলে এই জন্য বলা হচ্ছে যে এই লাইন ও স্টাফ সংগঠনের মধ্যে 2 ধরনের কাঠামো আছে। এই সংগঠনের মূল সিদ্ধান্ত কার্যকরী দায়িত্ব পালন করেন লাইন কর্মকর্তারা এবং তাদের সহায়তায় বিশেষজ্ঞ স্টাফ কর্মকর্তারা পরামর্শ প্রদান করেন। ক্ষমতা ও দায়িত্ব পৃথক। লাইন কর্মকর্তারা কর্তৃত্ব প্রয়োগ করেন আর স্টাফ কর্মকর্তারা শুধুমাত্র পরামর্শ দিয়ে থাকেন, তাদের নির্দেশ বাধ্যতামূলক না। মনে রাখতে হবে, কর্তৃত্ব যার, দায়িত্ব কিন্তু তার। কিন্তু এই প্রতিষ্ঠানের মনে করেন যে ভালো বা মন্দের কিন্তু যে ভাগিদার হচ্ছে যে কি লাইন কর্মকর্তা, উপদেষ্টা কিন্তু যে কি কোনো এখানে নিবেন না। 3, বিশেষজ্ঞ পরামর্শের সুযোগ। প্রতিষ্ঠানের টেকনিক্যাল, আইনি, আর্থিক বা অন্যান্য বিষয়ে দক্ষ ব্যক্তিদের মাধ্যমে মানসম্পন্ন প্রাসঙ্গিক পরামর্শ পাওয়া যায়। সাধারণত বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার সুযোগ আছে যেই বিভাগে, সেই বিভাগেই শুধু স্টাফ অফিসারের পদ তৈরি হয় এবং সেটা হয়ে যায় লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। মনে রাখতে হবে, স্টাফ অফিসার যদি না থাকে তাহলে এটা কিন্তু লাইন অর্গানাইজেশন হয়ে গেল। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। স্টাফ কর্মকর্তাদের সহযোগিতায় লাইন ম্যানেজাররা আরও সঠিক ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এটা আর কি। আমরা যদি দেখি 5 নাম্বার, দায়িত্বের ভারসাম্য, অর্থাৎ লাইন কর্মকর্তারা মূল দায়িত্ব বহন করেন, কিন্তু স্টাফ কর্মকর্তারা সহায়তায় দায়িত্ব পালন সহজ ও সুশৃঙ্খল হয়। তাইলে দুইজনের দায়িত্বের মধ্যে এক ধরনের ভারসাম্য আছে। বিশেষজ্ঞদের নিয়োগ। এই সংগঠনের প্রতিটি বিভাগে প্রয়োজন অনুযায়ী দক্ষ স্টাফ কর্মকর্তা নিয়োগ করা হয়, যা পুরো প্রতিষ্ঠানের কর্মক্ষমতা বাড়ায়। সমন্বয় সহযোগিতা প্রয়োজন। লাইন ও স্টাফ কর্মকর্তার মধ্যে সমন্বয় ও পারস্পরিক শ্রদ্ধা থাকলে সংগঠন আরও কার্যকরভাবে কাজ করে। 8, সম্ভাব্য দ্বন্দ্ব। কখনো স্টাফ কর্মকর্তার পরামর্শ লাইন কর্মকর্তার সিদ্ধান্তে মতানৈক্য হতে পারে, যা দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। হ্যাঁ, দুইজন যেহেতু আছে, দুইজনের মধ্যে কিন্তু যে কি দ্বন্দ্ব তৈরি হইতে পারে। এই দ্বন্দ্ব থেকে অনেক সময় অ্যাডভাইজার কি করেন, পদত্যাগ করেন আর কি, যে এটাকে বলা হচ্ছে একটা দ্বন্দ্ব। এটা একটা বৈশিষ্ট্য। মনে রাখতে হবে, বৈশিষ্ট্য কিন্তু ভালো হইলে শুধু বৈশিষ্ট্য, খারাপ হলে বৈশিষ্ট্য না, বিষয়টা এরকম না। ভালো খারাপ দুইটাই হচ্ছে যে কি বৈশিষ্ট্য। যেমন কেউ ফর্সা, এটা হচ্ছে যে ওনার বৈশিষ্ট্য, আবার কিবরিয়াসার হচ্ছে যে কালো, এটা হচ্ছে যে ওনার বৈশিষ্ট্য। তাহলে মনে রাখতে হবে যে পজিটিভ বা নেগেটিভ দুইটাই কিন্তু কি হতে পারে, বৈশিষ্ট্য হতে পারে। নয়, উন্নত মানের ব্যবস্থাপনা। এই কাঠামোতে অভিজ্ঞ লাইন অফিসারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ স্টাফ কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত মানের সিদ্ধান্ত গ্রহণ কি হয়, সম্ভব হয়। 10, বৃহৎ প্রতিষ্ঠানে প্রযোজ্য। মনে রাখতে হবে, এই ধরনের সংগঠন কাঠামো বড় জটিল সংগঠনের জন্য খুবই উপযোগী, যেখানে বিভিন্ন কার্যাবলী পরিচালনায় পরামর্শ প্রয়োজন। তাহলে আমাদের পুরো দেশের জন্য মনে করেন যে আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, সেখানে কিন্তু যে কি লাইন অর্গানাইজেশন, লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশনটা কিন্তু যে প্রচলিত আছে আর কি। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধান উপদেষ্টা বা আমাদের মন্ত্রীদেরকে পরামর্শ দেওয়ার জন্য এরকম লাইন অফিসার থাকে। এবার আমাদের 4 নাম্বারটা হচ্ছে কমিটি সংগঠন। কমিটি সংগঠন তাহলে এটা কি? আমরা তো বলছি যে ভর্তি কমিটি হয় শিক্ষা প্রতিষ্ঠানে, হ্যাঁ, আবার জেলা প্রশাসনে দেখা যায় আইন শৃঙ্খলা কমিটি, যার প্রধান হচ্ছে যে কি ডিসি, সেখানে আবার এসপি আসে, সেখানে আবার ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল যায়, সেখানে মনে করেন যে মেয়র যায়। তার মানে সবাইকে মিলে কিন্তু আইন শৃঙ্খলা কমিটি।
খেয়াল করে দেখেন মেয়রের নিজস্ব কিন্তু জুরিসডিকশন আছে, তারপরে হচ্ছে এসপির নিজস্ব জুরিসডিকশন আছে, ডিসির নিজস্ব জুরিসডিকশন আছে, কিন্তু পুরো বিষয়টাকে সমন্বয় করার জন্য আরেকটা সমন্বয় কমিটি তৈরি হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে এটা একটা নতুন অর্গানাইজেশন তৈরি হলো, মানে সাংগঠনিক ক্ষমতা তৈরি হলো আর কি। তাহলে আমরা দেখি যে কমিটি হলো যে হঠাৎ উদ্ভূত পরিস্থিতির জন্য নতুন পরিস্থিতিতে যে সংগঠন কাঠামোর উদ্ভব হয় সেটাই হচ্ছে কমিটি সংগঠন। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত কাজ করার জন্য ভর্তি কমিটি বিভিন্ন বিভাগের টিচারদেরকে নিয়ে, অথবা হচ্ছে একটি জেলায় আইন শৃঙ্খলা যদি পরিস্থিতি যদি খারাপ হয় তখন সেটাকে উত্তরণের জন্য একটা নতুন কমিটি করে বিভিন্ন উইংয়ে কাজ করা ব্যক্তিদেরকে নিয়ে, অনেক সময় সেনাবাহিনীর থেকে আসে, বিজিবির থেকে আসে, আনসার থেকে আসে, সবাই মিলে কিন্তু আইন শৃঙ্খলা কমিটি, কিন্তু আলাদা আলাদাভাবে তাদের কিন্তু কি আছে যে মনে করেন যে নিজস্ব জুরিডিকশন, কর্মক্ষমতা বা কর্মক্ষেত্র রয়েছে। তাহলে কমিটি সংগঠন হলো এমন একটি সাংগঠনিক কাঠামো যেখানে একক ব্যক্তির পরিবর্তে একাধিক সদস্যের সমন্বয়ে গঠিত একটি কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে, দায়িত্ব পালন করে, প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করে। এটি যৌথ নেতৃত্ব, দলগত চিন্তাধারা প্রতিফলন, এটা সাধারণত। তবে অনেক সময় এক সদস্য বিশিষ্ট কমিটিও হতে পারে। এই কাঠামোতে বিভিন্ন বিভাগ বা দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কমিটি গঠিত হয়। কমিটির প্রতিটি সদস্য নির্ধারিত বিষয়ে মতামত দেন এবং সিদ্ধান্তটি সম্মিলিতভাবে গ্রহণ করা হয়। উদাহরণ দিচ্ছি আমরা, একটা ধরা যাক একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রণয়নের জন্য একটি ভর্তি কমিটি গঠিত হয়েছে। যেমন প্রতি বছর আমাদের ভর্তি কার্যক্রম হয়, আপনার এখন ভর্তি কার্যক্রম করার জন্য আগে ভর্তি নীতিমালা তৈরি করতে হয়। তাহলে এই ভর্তি নীতিমালা কারা আছে? এই কমিটিতে আছেন উপাচার্য শিক্ষা, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও ভর্তি অফিসার। তারা মিলে পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ার নীতিমালা নির্ধারণ করেন। এটার যদি আমরা একটা মোটা দাগে দেখি, কমিটি অর্থাৎ এখানে সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণ হয়, অর্থাৎ কমিটির সব সদস্যের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়। এখানে বিভিন্ন, যেহেতু একাধিক ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ব্যক্তি আসে, তাহলে বিভিন্ন দৃষ্টিভঙ্গি সমন্বয় হয়, অর্থাৎ বিভিন্ন পেশাগত পটভূমির সদস্যরা থাকা নীতিগুলো ভারসাম্যপূর্ণ হয়। বিশেষায়িত কমিটি গঠন হয়, বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা যায়, যেমন আর্থিক কমিটি, শৃঙ্খলা কমিটি, নিয়োগ কমিটি, অনেক সময় অডিট কমিটি করি আমরা। গণতান্ত্রিকতা চর্চা, সবাই মতামত দেওয়ার এখানে কি পান? সুযোগ পান। কমিটি স্থায়ী বা অস্থায়ী হতে পারে, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী কমিটি স্থায়ী বা অস্থায়ী হতে পারে। এখন এই কমিটি সংগঠনের বৈশিষ্ট্য কি? কমিটি সংগঠনের বৈশিষ্ট্য সময় 1 নম্বরে হচ্ছে গোষ্ঠীগত সিদ্ধান্ত গ্রহণ। কমিটি সংগঠনে একক ব্যক্তির পরিবর্তে একাধিক সদস্যের সমন্বয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এতে বিভিন্ন মতামতের মূল্যায়ন সম্ভব হয়। 2 হচ্ছে এখানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি সমন্বয় হয়, যেহেতু বিভিন্ন বিভাগ বা অভিজ্ঞতা থেকে আসা সদস্যরা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা সমস্যার সমাধান সহায়ক হয়। 3 সমষ্টিগত দায়িত্ব। কমিটির সিদ্ধান্তের জন্য সকল সদস্য সম্মিলিতভাবে দায়ী থাকে, যা দায়িত্ববোধ বাড়ায়। 4 নিয়মিত বৈঠক। কমিটি সংগঠনে সময়মতো বৈঠক আয়োজন করা হয় সিদ্ধান্ত গ্রহণ ও অগ্রগতি পর্যালোচনার জন্য। 5 উদ্দেশ্যভিত্তিক গঠন। কমিটি সাধারণত নির্দিষ্ট সমস্যা পরিকল্পনা বা প্রকল্পের জন্য গঠিত হয়, যেমন ক্রয় কমিটি, নিরীক্ষা কমিটি ইত্যাদি। 6 পরামর্শদাতা ও কার্যকর উভয় ধরনের কমিটি। কিছু কমিটি শুধুমাত্র পরামর্শ দেয়, আবার কিছু সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। 7 গণতান্ত্রিক পরিবেশ। মত প্রকাশের স্বাধীনতা ও আলোচনা পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। 8 দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী কমিটি। কিছু কমিটি স্থায়ী, ট্রেন্ডিং এবং কিছু অস্থায়ী বা প্রকল্প ভিত্তিক অ্যাডহক হতে পারে। এই বৈশিষ্ট্যগুলো কমিটি সংগঠনকে একটি দক্ষ, অংশগ্রহণমূলক ও দৃষ্টিভঙ্গি ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যম করে তোলে। খেয়াল করে দেখেন, একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কিন্তু ম্যানেজিং কমিটি দেওয়া হয়। তাহলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু 5 জন, 7 জন, 10 জন, এবং স্কুলের প্রধান শিক্ষক বা কয়েকজন টিচারও সেখানে থাকেন, কিন্তু বাইরের থেকেও কিন্তু লোকজন থাকেন। সবাই মিলে কি করেন? প্রতিষ্ঠানটাকে পরিচালনার জন্য আলাদা একটা অর্গানোগ্রাম তৈরি করে ফেলা হল। মেট্রিক্স অর্গানাইজেশন, মেট্রিক সংগঠন। আগে মেট্রিক সংগঠনটা ছিল না, আগে 4টা ছিল। তাহলে মেট্রিক সংগঠন হচ্ছে বড়, যাদের উৎপাদন ব্যবস্থা আসলে যে বিশাল, হ্যাঁ, এবং হচ্ছে যে জটিল, তারা এখন নতুন সংগঠন কাঠামো নিয়ে আসছে, সেটা হচ্ছে মেট্রিক সংগঠন। আমরা আগেই জানি সব কিছুই কিন্তু, পৃথিবীর সব কিছুই কিন্তু হচ্ছে যে কি সময়ের সাথে কিন্তু নতুন নতুন কিন্তু প্রয়োজন উদ্ভূত হতে পারে, সে প্রয়োজনকে মিট আপ করার জন্য কিন্তু নতুন নতুন পদ্ধতি আসতে পারে। সেরকম একটা পদ্ধতি হচ্ছে মেট্রিক সংগঠন। তাইলে মেট্রিক সংগঠন এমন একটি সংগঠন কাঠামো যেখানে একজন কর্মচারী একাধিক ব্যবস্থাপক বা সুপারভাইজারের অধীনে কাজ করে, সাধারণত একটি ফাংশনাল ম্যানেজার এবং একটি প্রজেক্ট ম্যানেজার। এটি উলম্ব
এবং হচ্ছে আড়াআড়ি কর্তৃত্বের সমন্বয়ে গঠিত। উলম্ব আমরা বলছি উৎপাদন ব্যবস্থাপক, আর আড়াআড়ি হচ্ছে যে কি, যেমন ব্যবস্থাপক চকলেট, ব্যবস্থাপক বিস্কুট, ব্যবস্থাপক প্লাস্টিক, ব্যবস্থাপক চেয়ার বা ফার্নিচার। তার মানে কিন্তু এগুলো সবগুলো তো আবার কি, যেহেতু প্রোডাকশন হচ্ছে এটা উৎপাদন বিভাগের অধীনে, কিন্তু আবার প্রত্যেকটাকে আলাদাভাবে সাব পয়েন্টে আরেকজন মনে করেন যে ব্যবস্থাপক দিল। তার মানে এই যে ফার্নিচার বিভাগের যে কর্মীরা তারা একই সাথে কিন্তু প্রোডাকশন ম্যানেজার অর্থাৎ উৎপাদন বিভাগের অধীনে থাকে, আবার একই সাথে হচ্ছে ম্যানেজার ফার্নিচারের অধীনে কিন্তু থাকে। তারা দ্বৈত অধীনতায় কিন্তু যে কি করে, কাজ করে। তাহলে দেখা যাচ্ছে তাদের উপরে কর্তৃত্ব করে দুইজন, অর্থাৎ এটি উলম্ব ও আড়াআড়ি কর্তৃত্বের সমন্বয়ে গঠিত। এরপরে যদি কোর কনসেপ্ট আমরা দেখি, মেট্রিক সংগঠন প্রতিষ্ঠানে কাজকে কার্যকরভাবে ভাগ করে দেয় যাতে একই সাথে ফাংশনাল দক্ষতা ও প্রকল্প ভিত্তিক লক্ষ্য অর্জনে সম্ভব হয়। মানে ফার্নিচারকে এখানে একটা প্রজেক্ট ধরা হচ্ছে, চকলেটকে একটা প্রজেক্ট ধরা হচ্ছে, আপনার জুসকে একটা প্রজেক্ট ধরা হচ্ছে। এতে কর্মীরা একাধিক দলের অংশ হতে পারে, আবার বিভিন্ন প্রকল্পে কি করতে পারে, কাজ করতে পারে। উদাহরণ, একটি বড় সফটওয়্যার কোম্পানিতে একজন সফটওয়্যার ডেভেলপার রয়েছে যিনি একজন ফাংশনাল ম্যানেজার অধীনে রয়েছেন, যিনি ডেভেলপারদের দুজনের কার্যক্রম তদারকি করেন। একই সাথে তিনি একটি নির্দিষ্ট প্রকল্পের ম্যানেজার অধীনে কাজ করছেন যিনি নির্দিষ্ট সফটওয়্যার প্রকল্পের লক্ষ্য সময়সীমা নির্ধারণ করে। এভাবে তিনি দুটি রিপোর্টিং লাইনের অধীনে কাজ করছেন। এটি হচ্ছে ম্যাট্রিক্স কাঠামোর বৈশিষ্ট্য। ম্যাট্রিক্স সংগঠনের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এটা হচ্ছে যে ডুয়াল অথরিটি অর্থাৎ দ্বৈত কর্তৃত্ব। একজন কর্মচারী এখানে একই সাথে কার্য সম্পাদন ও প্রকল্প ব্যবস্থাপকের কি অধীনে কাজ করে, এতে দ্বৈত পরিচালনা কাঠামো গঠিত হয়। দুই হচ্ছে দুই ধরনের সংযোগ, ফাংশনাল অ্যান্ড প্রজেক্ট। কর্মীরা এখানে কার্যভিত্তিক বিভাগের সাথে যুক্ত থাকেন এবং একই সাথে প্রকল্প ভিত্তিক দলের সাথেও কাজ করেন। 3, উন্নত যোগাযোগ। বিভিন্ন বিভাগের কর্মীরা প্রকল্পে একই সাথে কাজ করায় আন্তঃবিভাগীয় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পায়। 4, সম্পদ ব্যবহারের দক্ষতা। দক্ষতা অনুযায়ী কর্মীদের বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা যায়, ফলে মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়। 5, নমনীয়তা ও অভিযোজন ক্ষমতা। প্রকল্পের চাহিদা অনুযায়ী দ্রুত পরিবর্তন ও অভিযোজন করা যায়। 6, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ। প্রকল্প টিমের সদস্যরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশ নিতে পারে, ফলে কার্যকারিতা বাড়ে। 7, উন্নত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন। কর্মীরা বিভিন্ন কাজে প্রকল্পে কাজ করে বহুমুখী দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে। 8, জটিলতা ও দ্বন্দ্বের সম্ভাবনা। আমরা যদি দেখি, দ্বৈত কর্তৃত্বের কারণে বিভ্রান্তি ও দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, যা দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান প্রয়োজন। মেট্রিক সংগঠন আধুনিক প্রকল্প ভিত্তিক কাজের জন্য উপযোগী হলো কার্যকর বাস্তবায়নের জন্য সুসমন্বয় ও পরিষ্কার কর্তৃত্ব কাঠামো এখানে অপরিহার্য। একটা কথা আপনাদের, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন রেসপন্সিবিলিটি, এটা হবে আসলে যে রেসপন্সিবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি নেই, এটা হবে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। দায়িত্ব মানে রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি আর কি, দায়িত্ব কর্তৃত্বের মধ্যে পার্থক্য। আমরা যদি দেখি দায়িত্ব কি, খেয়াল করে দেন দুটা পার্থক্য আর কর্তৃত্ব কি। সংজ্ঞা যদি আমরা দেখি, কোনো কাজ বা দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করার বাধ্যবাধকতা হলো দায়িত্ব। যেমন লাইভ এমসিকিউ, তারা বলছে যে স্যার ম্যানেজমেন্টের ক্লাসগুলো আপনি নিয়ে দিবেন, তাহলে এই ক্লাসগুলো নিয়ে দেয়া এটা আমার এক ধরনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। তার মানে কাজটা টু দি পয়েন্টে করে দেওয়ার আমি এখন জিম্মাদার। তার মানে এটা হচ্ছে একটা বাধ্যবাধকতা তৈরি হয়েছে, এটা হচ্ছে দায়িত্ব, ক্লাসগুলো নিয়ে নেয়া। আর কর্তৃত্ব কি, কাজ সম্পাদনের জন্য আদেশ দেওয়ার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হলো কর্তৃত্ব। এখানে আমার কর্তৃত্ব আছে কি নাই সেটা হচ্ছে আলাদা, কিন্তু একজন অফিসার হিসেবে কিন্তু আমি আমার পিয়নকে কিছু দায়িত্ব মনে করুন যে এটা বলতে পারি, আমার ওইখানে সেমিনার সহকারী আছে অথবা হচ্ছে অ্যাকাউন্টেন্ট আছে, তাকে কিন্তু আমি বলতে পারি এই কাজটা আমাকে করে দাও। তার মানে আমার কাজের সাথে সম্পৃক্ত কিছু বিষয়ে আমার অধীনস্থদেরকে যে কি আমি ইম্পোজ করি, ওদের কাছ থেকে যে কাজটা আদায় করিয়ে নিতে পারি এবং তারা যে আমার কথা শুনতে বাধ্য, এটা হচ্ছে কর্তৃত্ব। কর্তৃত্ব বলতে হচ্ছে আমি অধস্তনকে যে আদেশ দানের যে আইনগত অধিকার আমাকে চাকুরি থেকে দেয়া হয়েছে, এটা হচ্ছে কর্তৃত্ব। আর যে কাজ করার জন্য আমাকে করা হয়েছে, এমপ্লয় করা হয়েছে, মানে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আমার দায়িত্ব। ঠিক আছে, ক্লিয়ার? প্রবাহ, দায়িত্বটা কিন্তু হচ্ছে নিচ থেকে উপরে দায়িত্ব, কারণ আমি
আমার ঊর্ধ্বতন বসের কাছে আমি কিন্তু কি এটার জন্য দায়বদ্ধ। আমি আমার ডিপার্টমেন্টে ক্লাসগুলো নেওয়ার জন্য আমার বিভাগীয় প্রধান অথবা প্রিন্সিপালের কাছে কি আমি দায়বদ্ধ। আমার অধীনস্থ কোনো পিয়ন এসে আমাকে বলতে পারবে না স্যার আপনি এই ক্লাসটা নিলেন না কেন। ঠিক আছে, তার মানে আমি দায়বদ্ধ হচ্ছে আমার বসের কাছে। আবার আমার বস কিন্তু আমাকে কি করতে পারেন, এক কাজের থেকে আরেক কাজে দিতে পারে, এটা হচ্ছে ওনার কর্তৃত্ব। তাহলে আমার জন্য যা দায়িত্ব এটা ওনার জন্য হচ্ছে যে কি কর্তৃত্ব। আর কর্তৃত্ব হচ্ছে কোনটা, তাহলে প্রবাহ খেয়াল করেন, রেসপন্সিবিলিটি দায়িত্বটা নিচ থেকে উপরে, আর কর্তৃত্ব হচ্ছে উপর থেকে নিচে। প্রকৃতি মনে করেন যে দায়িত্বটা হচ্ছে একটি বাধ্যবাধকতা বা দায়িত্ববোধ, আর কর্তৃত্ব হচ্ছে এটি একটি আইনি বা সাংগঠনিক ক্ষমতা। কর্তৃত্ব হচ্ছে আমার একটা ক্ষমতা। উদ্দেশ্য নির্ধারিত কাজ সম্পন্ন করা, দায়িত্বের উদ্দেশ্য হচ্ছে নির্ধারিত কাজ সম্পন্ন করা। আর কর্তৃত্ব হচ্ছে কাজ সম্পন্ন করার জন্য অন্যকে পরিচালনা করে, অন্যকে আমি অর্ডার দিতে পারি, এটা হচ্ছে আমার কর্তৃত্ব। কর্তৃত্ব না থাকলে আমি কাউকে কি অর্ডার দিতে পারবো না। যেমনটা হচ্ছে রাস্তায় আপনি হুট করেই কিন্তু যে আপনার এই খেয়াল করে দেখেন যে আপনি যখন একটা গাড়িতে উঠেন, রিক্সায় উঠেন, তার সাথে যখন আপনি চুক্তিবদ্ধ হন, আপনি যখন বলেন যে আমি অমুক জায়গায় যাব, তাহলে সে এখন নিয়ে যাওয়াটা হচ্ছে যে তার দায়িত্ব, কারণ তাকে তো আপনি টাকা দিবেন। কিন্তু ডাইনে যাবে না বাঁয়ে যাবে, একটু দাঁড়ো, এই কথা বলাটা হচ্ছে আপনার কি কর্তৃত্ব। অনেক সময় এগুলো অনেকটা হচ্ছে আপনার যেটা আর কি যে সাধারণত আমাদের ঘটে থাকে। উদাহরণ, ব্যবস্থাপক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের দায়িত্বে আছেন, আর ব্যবস্থাপক বিক্রয় কর্মীদের লক্ষ্য নির্ধারণ নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন। সুতরাং এই পার্থক্যগুলো একজন দক্ষ ব্যবস্থাপককে দায়িত্ব পালন ও কর্তৃত্ব প্রয়োগের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। অর্থাৎ আপনি মনে করেন যে আপনার অধীনস্থ ব্যক্তিকে আসলে যে দিয়ে কোনো কাজ করানোর জন্য, তাকে অর্ডার দেওয়ার জন্য আপনি কিন্তু পদের সাথে সম্পৃক্ত আইনানুগভাবে কিছু ক্ষমতা পান, এটাই হচ্ছে কর্তৃত্ব। কিন্তু আপনি যে কাজটা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয়, সেটা হচ্ছে যে কি আপনার দায়িত্ব। আশা করি বুঝতে পেরেছেন। অর্গানাইজেশন চার্ট, সংগঠন চার্ট, এখন সংগঠন তালিকাও বলা হয়। অর্গানাইজেশন চার্ট কি খেয়াল করে দেখবেন, ধরেন আপনার একটা ভিক্টোরিয়া কলেজের, একটা সরকারি কলেজের আপনি যদি অর্গানোগ্রামটা কি, সবার উপরে প্রিন্সিপাল, তার নিচে ভাইস প্রিন্সিপাল, তারপরে বিভিন্ন বিভাগীয় প্রধানগুলা, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার, এরপর হচ্ছে কর্মী, ছাত্র। এটা হচ্ছে অর্গানোগ্রাম, সংগঠন কাঠামো। আর এটাকে আপনি যদি একটা চিত্রে উপস্থাপন করেন, দেখায় দেন কে কার, আপনি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে যাবেন তখন দেখবেন যে তাদের সংগঠন চার্ট, তখন এটা হচ্ছে যে চার্ট। কাঠামোকে যখন আপনি চিত্রে উপস্থাপন করবেন বা লিখবেন, তখন সেটা হচ্ছে যে চার্ট। আর চার্টের যখন এমনিতেই বলবেন আপনি ক্ষমতার যে রূপরেখায়, সেটা হচ্ছে যে কি সংগঠন কাঠামো। এটা হচ্ছে অনেকটা ভাষার মতো। আমরা বলি না যে যেমন ধ্বনি কি, মানে অক্ষরের উচ্চারিত রূপে হচ্ছে যে কি ধ্বনি, আবার ধ্বনির লিখিত রূপে হচ্ছে যে কি বর্ণ, জাস্ট এরকম। অর্গানোগ্রামটা হচ্ছে যে এটা আলাদাভাবে, এটা মনে করেন যে এটার অবয়ব নাই, কিন্তু অর্গানোগ্রামকে যদি আপনি চিত্রে উপস্থাপন করেন তখন সেটা কিন্তু চার্টে রূপান্তরিত হয়। এখন আমরা যদি দেখি সংগঠন কাঠামো, অর্গানাইজেশন স্ট্রাকচার, অর্থাৎ সংগঠনের কাঠামো ব্যবস্থাপনা একটি মৌলিক উপাদান, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ভিতর বিভিন্ন দায়িত্ব, কর্তৃত্ব, যোগাযোগের সম্পর্ক নির্ধারণ করা হয়। এটি একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রমকে সাজিয়ে রাখে, যাতে সবাই জানে কে কি কাজ করবে, কার অধীনে কাজ করবে এবং সিদ্ধান্ত গ্রহণ কোথা থেকে হবে। অর্থাৎ সংগঠনের সংজ্ঞাটা যদি দেখি আমরা, সংগঠন কাঠামোর, অর্গানাইজেশন স্ট্রাকচারে, সংগঠনের কাঠামো হলো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব, কর্তৃত্ব, তদারকি ও যোগাযোগের সম্পর্ক নির্ধারণের একটি পরিকল্পিত ব্যবস্থা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কে কাকে মনে করেন যে নির্দেশনা দিবে, কে কার নির্দেশনা বাস্তবায়নে বাধ্য, কে কার কাছে জবাবদিহি দিবে, এই বিষয়টা যখন সুনির্দিষ্ট থাকে সেটাকে বলা হচ্ছে যে সংগঠন কাঠামো। সংগঠন কাঠামোতে থাকে দায়িত্ব বন্টনের বিষয়টা থাকে, কর্তৃত্বের স্তর থাকে, যোগাযোগ ব্যবস্থাটা থাকে, সমন্বয় থাকে, নিয়ন্ত্রণ ও তদারকির বিষয়গুলো থাকে। এই সংগঠন কাঠামোর টাইপস অফ অর্গানাইজেশন স্ট্রাকচার কি বলা হচ্ছে, এখানে আনুষ্ঠানিক কাঠামো থাকে, অনানুষ্ঠানিক কাঠামো থাকে, কার্যভিত্তিক কাঠামো থাকে, মেট্রিক্স কাঠামো থাকে।
এখন যদি বলি যে এই সংগঠন কাঠামোর গুরুত্ব কি, সংগঠন কাঠামো না থাকলে কি হবে, সংগঠন কাঠামো যেমন বলে না কেউ কারো কথা শুনে না, তাদের সংগঠন কাঠামো ভেঙে পড়ছে, মানে কি কেউ কারো কথা কি মানছে না। আমাদের আপনার বুঝবেন যে সেনাবাহিনী কেন স্ট্রং, কারণ এখানে কিন্তু কি কথা, একজনের কথা আরেকজনের কিন্তু কি শুনতে হবে, সুনির্দিষ্ট, তার দায়িত্ব এড়ানোর সুযোগ নাই। কিন্তু কেউ যখন কথা শোনে না তখন বলে যে তাদের কি সংগঠন কাঠামো ভেঙে পড়েছে। তাহলে এই সংগঠন কাঠামো গুরুত্ব কি যদি থাকে কি হয়, দক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, জবাবদিহিতা নিশ্চিত হয়, আপনি নিতে পারবেন, সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হয়, কাজের পুনরাবৃত্তি কমে, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের সংগঠন কাঠামো নিয়ে বলা আছে। আমরা যদি আরও একটু যদি সামনে যাই, চলো আমাদের ইয়েটা শেষ হলো, আমরা এখন কিছু এমসিকিউ প্রশ্নগুলো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আমরা কথা বলবো। আমরা কিছু বলবো, বাকিগুলো আপনারা কিন্তু যে একটু দেখে নেবেন। সংগঠন বলতে কি বোঝায়? ক, পরিকল্পনা প্রণয়ন, কাজ ভাগ করা ও সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ ব্যবস্থা, গ, নেতৃত্ব প্রদান। তাহলে সঠিক উত্তর হচ্ছে যে খ, অর্থাৎ কাজ ভাগ করা ও সমন্বয় সাধন। 2, সংগঠনের প্রধান উদ্দেশ্য কি? লাভ বৃদ্ধি, খ, কর্মচারী নিয়োগ, প্রতিষ্ঠান পরিচালনা সমন্বয় সৃষ্টি করা, উৎপাদন কমানো। তার সঠিক উত্তর হচ্ছে গ, প্রতিষ্ঠান পরিচালনা সমন্বয় সৃষ্টি করা। নিচের কোনটি সংগঠনের গুরুত্ব নয়? খেয়াল করেন, এই যে বলছে নয় বলছে, কিন্তু নিচে কোনটি সংগঠনের গুরুত্ব নয়, তার মানে বাকি তিনটা থাকবে গুরুত্ব, একটা হবে গুরুত্ব নয়। তাহলে কাজের পুনরাবৃত্তি, দায়িত্ব বন্টন, দক্ষ ব্যবস্থাপনা, লক্ষ্য অর্জনের সহায়তা। তাহলে গুরুত্ব নয় হচ্ছে যে কাজের পুনরাবৃত্তি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। 4, সংগঠন কাঠামো কি নির্দেশ করে? সংগঠন কাঠামো কি নির্দেশ করে? কি কর্মচারীদের পারিশ্রমিক, বাজার গবেষণা, দায়িত্ব ও কর্তৃত্বের বিন্যাস, পণ্যের দাম নির্ধারণ। সঠিক উত্তর হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্বের বিন্যাস, অর্থাৎ সঠিক উত্তর গ। নিচের কোনটি একটি সংগঠন কাঠামোর বৈশিষ্ট্য? ক, অস্পষ্ট নির্দেশনা, যোগাযোগের জটিলতা, গ হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব নির্ধারণ, নেতৃত্বের অভাব। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। 6, সংগঠন কাঠামো কিসে সহায়তা করে? উৎপাদন কমাতে, বিপণন ব্যর্থতায়, অব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ ও তদারকিতে। সঠিক উত্তর হচ্ছে নিয়ন্ত্রণ ও তদারকিতে। নিচের কোনটি সংগঠন চার্টের বৈশিষ্ট্য? গ্রাফিক উপস্থাপনা, মৌখিক নির্দেশনা, গ উপন্যাস আকারে লেখা, গ হচ্ছে বিজ্ঞাপন উপস্থাপনা। তাহলে নিচের কোনটি সংগঠনের বৈশিষ্ট্য? সেটা হচ্ছে সঠিক উত্তর গ্রাফিক উপস্থাপনা, মানে আপনি প্রেজেন্টেশন, এটাকে চার্ট আকারে প্রেজেন্টেশন করবেন। আমরা বারবার বলছি সংগঠন কাঠামোকে আপনি যখন চিত্রে উপস্থাপন করবেন তখন সেটা হবে সংগঠন চার্ট। সংগঠন চার্ট তৈরি করা হয় কেন? কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য, কর্মীদের ছুটির জন্য, বেতন নির্ধারণের জন্য, কর্মপ্রবাহ বোঝাতে। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কর্মপ্রবাহ বোঝাতে, মানে কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন, কে আপনি সংগঠন চার্ট দেখলে বুঝে যাবেন কার অবস্থান কোথায়, কে কার অধীনস্থ। 9, কোনটি একটি আদর্শ সংগঠন কাঠামোর ফলাফল? ক, লক্ষ্যহীনতা, গ, খ, দ্বৈত নেতৃত্ব, গ, কার্যকর সংযোগ ও সমন্বয়, অকার্যকর নিয়ন্ত্রণ। সঠিক উত্তর হচ্ছে গ, কার্যকর সংযোগ ও সমন্বয়। কোনটি সংগঠনের উপাদান নয়? লক্ষ্য নির্ধারণ, প্রযুক্তি, কর্মবিভাগ, অরাজকতা। তাহলে অরাজকতা এটা সংগঠনে কি না, উপাদান ন। সরলরৈখিক সংগঠনের মূল বৈশিষ্ট্য কি? ক, দ্বৈত নেতৃত্ব, একক কর্তৃত্ব এবং আদেশের সরল পথ, উপদেষ্টা কর্মীর প্রাধান্য, কোনো নির্দিষ্ট আদেশ নেই। তার সরলরৈখিক সংগঠনের মূল বৈশিষ্ট্য হচ্ছে খ, একক কর্তৃত্ব এবং আদেশের সরল পথ। 12, সরলরৈখিক সংগঠন সাধারণত কোথায় বেশি ব্যবহৃত হয়? বড় কর্পোরেট কোম্পানিতে, সরকারি অফিসে, ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে। বলা হচ্ছে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে। 13, সরলরৈখিক সংগঠনের একটি সুবিধা কি? সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, জটিল কর্তৃত্ব কাঠামো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্বের অস্পষ্টতা। তাহলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কারণ সরলরৈখিক সংগঠনের সুবিধাটা হচ্ছে যে এখানে কোনো স্টাফ অফিসার নাই, লাইন যিনি উনি কিন্তু দেন দেয়ার কি দিতে পারেন, নির্দেশনা দিতে পারেন, কারোর সাথে পরামর্শ করে উনি কি নির্দেশনা দেওয়ার কোনো প্রয়োজন নাই। 14, সরলরৈখিক সংগঠনে কর্মীরা আদেশ গ্রহণ করে কার কাছ থেকে? যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্ধারিত একমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহকের কাছ থেকে, সহকর্মীর কাছ থেকে। তাহলে নির্ধারিত একমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে সরলরৈখিক সংগঠনে কর্মীর আদেশ, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ।
15, নিচের কোনটি সরলরৈখিক সংগঠনের সীমাবদ্ধতা? সীমাবদ্ধতা কোনটি? দায়িত্ব বিভাজন নেই, উপদেষ্টা ভূমিকার অভাব, দ্রুত যোগাযোগ, নেতৃত্বের স্বচ্ছতা। এই তিনটা হচ্ছে মনে করেন যে আপনার সুবিধা, আর উপদেষ্টার ভূমিকার অভাব এটা হচ্ছে যে কি সীমাবদ্ধতা। উত্তর হচ্ছে খ। 16, সরলরৈখিক উপদেষ্টা সংগঠনের প্রধান বৈশিষ্ট্য কি? সরলরৈখিক উপদেষ্টা সংগঠনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র একক কর্তৃত্ব উপদেষ্টা ও নির্দেশ প্রদানকারী কর্মকর্তার সহাবস্থান, কোনো নির্দিষ্ট কর্তৃত্ব নেই, গ্রুপভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ। তাহলে সরলরৈখিক উপদেষ্টা সংগঠনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খ, উপদেষ্টা ও নির্দেশ প্রদানকারী কর্মকর্তার সহাবস্থান। স্টাফ বলতে বোঝায় কি? শুধুমাত্র শ্রমিক, কেবল ব্যবস্থাপক, নিরাপত্তা কর্মী। এটা হচ্ছে উপদেষ্টা বিশেষজ্ঞ যারা লাইন ম্যানেজারকে সহায়তা করে। 18, নিচের কোনটি সরলরৈখিক উপদেষ্টা সংগঠনের একটি সুবিধা? এটা হচ্ছে পরামর্শ বিশেষজ্ঞ সহায়তা পাওয়া যায়। খ। 19, সরলরৈখিক উপদেষ্টা সংগঠনের সীমাবদ্ধতা কোনটি? সিদ্ধান্তের দক্ষতা বৃদ্ধি, কর্মকর্তাদের দ্বৈত ভূমিকা, লাইন স্টাফ কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব, নেতৃত্বের স্বচ্ছতা। তাহলে লাইন স্টাফ কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হইতে পারে। এটা হচ্ছে যে কি, আপনি যে কারণে থাকো, আরেকজন যদি থাকে পরামর্শ দেওয়া, দুজনের মধ্যে দ্বন্দ্ব অনিবার্য। 20, কোন প্রতিষ্ঠান সরলরৈখিক উপদেষ্টা সংগঠন ব্যবহার করতে বেশি উপযোগী? সরলরৈখিক উপদেষ্টা সংগঠন কোথায় থাকে? এটা হচ্ছে বড় জটিল ব্যবসা প্রতিষ্ঠানে। 21, কার্যভিত্তিক সংগঠনের মূল বৈশিষ্ট্য কি? প্রতিটি কর্মচারী একাধিক কর্মকর্তার অধীনে থাকে, সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকে, শুধুমাত্র উৎপাদন বিভাগ থাকে, সকল বিভাগকে একসাথে চালানো যায় না, প্রতিটি কর্মচারী একাধিক কর্মকর্তার কি অধীনে থাকে। অর্থাৎ এটা হচ্ছে যে ক। 22, কার্যভিত্তিক সংগঠনের কাজ কিভাবে বিভাজন করা হয়? স্থান অনুসারে, পণ্যের ধরন অনুসারে, সময়ভিত্তিতে, কাজের ধরন বা কার্য অনুসারে। কাজের ধরন বা কার্য অনুসারে। 23, নিচের কোনটি কার্যভিত্তিক সংগঠনের সুবিধা? দায়িত্বের স্পষ্টতা, দক্ষতা, বিশেষজ্ঞতা বৃদ্ধি পায়, কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব বাড়ে, এক ব্যক্তি সব কাজ করেন। তাহলে কার্যভিত্তিক সংগঠনের সুবিধা হচ্ছে দক্ষতা ও বিশেষজ্ঞতা বৃদ্ধি পায়, কারণ কার্যভিত্তিক সংগঠনে বিশেষজ্ঞ ব্যক্তিকেই কিন্তু বিভাগীয় প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়। মনে রাখতে হবে, সরলরৈখিক উপদেষ্টা সংগঠনে বিশেষজ্ঞ ব্যক্তি উপদেষ্টা হিসেবে কাজ করে, আর কার্যভিত্তিক সংগঠনে বিশেষজ্ঞ ব্যক্তি নিজেই কিন্তু কি লাইন কর্মকর্তা হিসেবে কাজ করে। 24, কার্যভিত্তিক সংগঠন সীমাবদ্ধতা কোনটি? কর্তৃত্ব খুবই সরল, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা, প্রশিক্ষণের সময় কম লাগে, একজন কর্মচারীর কাছে এক নির্দেশ আছে। তাহলে কার্যভিত্তিক সংগঠনের সীমাবদ্ধতা হচ্ছে খ, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা তৈরি হয়। 25, কোন প্রতিষ্ঠান কার্যভিত্তিক সংগঠন অনুসরণ করতে বেশি উপযোগী? ক্ষুদ্র ব্যবসা, পারিবারিক দোকান, শুধুমাত্র সেবামূলক প্রতিষ্ঠান, বড় ও বহুমুখী কার্যসম্পন্ন প্রতিষ্ঠান। সঠিক উত্তর গ। 26, কমিটি সংগঠন বলতে কি বোঝায়? একজন ব্যক্তির নেতৃত্বে পরিচালিত সংগঠন, বিভিন্ন কার্যক্রমের সময় নির্ধারিত সংগঠন, একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত সিদ্ধান্ত গ্রহণকারী দল, শুধুমাত্র উৎপাদন বিভাগের সংগঠন। সঠিক উত্তর হচ্ছে গ। 27, কমিটি সংগঠনের একটি প্রধান বৈশিষ্ট্য হল ক, ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত, গোপনীয় সিদ্ধান্ত, সম্মিলিত সিদ্ধান্ত, অস্থায়ী নেতৃত্ব। তাহলে সঠিক উত্তর হচ্ছে সঠিক। 28, কোন পরিস্থিতিতে কমিটি সংগঠন সবচেয়ে বেশি কার্যকর? দ্রুত সিদ্ধান্ত নিতে হলে, টেকনিক্যাল সমস্যার সমাধানে, রুটিন কার্যক্রমে, নীতিগত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে। সঠিক উত্তর হচ্ছে নীতিগত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে। 29, কমিটি সংগঠনের একটি অসুবিধা হলো দায়িত্ব বিভাজনের স্পষ্টতা, সময় বাঁচে, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, নেতা দ্রুত নির্ধারণ হয়। এটা হবে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। সঠিক উত্তর হচ্ছে যে গ। 30, কমিটি সংগঠনের সিদ্ধান্ত গ্রহণে সাধারণত কি ব্যবহৃত হয়? ক, বোর্ড বা সর্বসম্মতি, একজনের মতামত, মেশিনের নির্দেশ, উপদেষ্টার সিদ্ধান্ত। সঠিক হচ্ছে বোর্ড বা সর্বসম্মতি। 31, মেট্রিক সংগঠন কাকে বলে? শুধুমাত্র উৎপাদন ভিত্তিক সংগঠন, একই ব্যক্তি দুইজন ঊর্ধ্বতনের অধীনে কাজ করে এমন সংগঠন, শুধুমাত্র বিক্রয় বিভাগের সংগঠন, ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণ সংগঠন। সঠিক উত্তর হচ্ছে খ, একই ব্যক্তি দুইজন ঊর্ধ্বতনের অধীনে কাজ করে এমন সংগঠন। ওই যে বলছি, একটা হচ্ছে ফাংশনাল
আর মানে এটা হচ্ছে উলম্ব মানে ভার্টিক্যাল, আর একটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে দ্রব্যভিত্তিক বা প্রকল্প ভিত্তিক। মেট্রিক সংগঠনের একটি বৈশিষ্ট্য হলো একক কর্তৃত্ব, দ্বৈত কর্তৃত্ব ব্যবস্থা, দায়িত্বহীনতা, সময় নির্ধারিত কাজ। সঠিক উত্তর হলো খ। 33, মেট্রিক সংগঠনে কর্মীরা সাধারণত কতজন ম্যানেজারের অধীনে কাজ করে? ক 1 জন, 2 জন, 3 জন, কেউ না। তাহলে 2 জন। সঠিক উত্তর খ। 34, মেট্রিক সংগঠনের একটি সুবিধা কি? সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, দ্বন্দ্ব বৃদ্ধি, দক্ষ ব্যবস্থাপনা ও নমনীয়তা, কর্তৃত্বহীনতা। সুবিধা হচ্ছে সঠিক উত্তর গ, দক্ষ ব্যবস্থাপনা ও নমনীয়তা। 35, নিম্নের কোনটি মেট্রিক সংগঠনের একটি চ্যালেঞ্জ? স্পষ্ট কর্তৃত্ব, কর্মীদের দ্বৈত রিপোর্টিং সমস্যা, কম যোগাযোগ, কঠোর কাঠামো। তাহলে মেট্রিক সংগঠনের একটি চ্যালেঞ্জ হচ্ছে সঠিক উত্তর খ, অর্থাৎ কর্মীদের দ্বৈত রিপোর্টিং সমস্যা। তাহলে দেখা যাচ্ছে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। এই সংগঠনের সেকেন্ড হাফ নিয়ে আমাদের একটি কিন্তু যে সেশন আছে সেটাও দেখবেন। সময় আসলে যে খুব দ্রুত ফুরিয়ে আসছে, আসলে সময় নষ্ট করার মতো আর সময় আমাদের এখনই নাই। প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা পরিপূর্ণ ইফেক্টিভ ইউজ আমাদেরকে কিন্তু যে কি করতে হবে, অপটিমাম ইউজ করতে হবে। তো সুতরাং আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা সফল হবেন, সফল হতেই হবে, আর কোনো বিকল্প নাই। ওই যে কুমিল্লা ভিক্টোরিয়াসের একটা স্লোগান ছিল, উইন অর উইন, অর্থাৎ জিততে হবেই আর কি, যে এটা। হ্যাঁ, আবার হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে পরাজিত হওয়ার জন্য আসলে যে মানুষের কি জন্ম হয়নি। সুতরাং আপনার ভিতরে যে বারুদ আছে সেটাকে আপনি জ্বালান এবং সর্বোত্তম ব্যবহার করুন, ইনশাল্লাহ সফল আপনি হবেন। তা আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।